সো আমরা ডিফারেন্সিয়েশন সব চ্যাপ্টার আমাদের করা শেষ। এখন আমরা ডিফারেন্সিয়েশনের কিছু অ্যাপ্লিকেশন দেখব। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের জিওমেট্রিক্যাল অ্যাপ্লিকেশন বা জ্যামিতিক প্রয়োগ। সো জ্যামিতিতে আমরা ডিফারেন্সিয়েশনকে কিভাবে ব্যবহার করতে পারি, কিভাবে আমাদেরকে হেল্প করবে বিভিন্ন ইকুয়েশন বের করার ক্ষেত্রে, সেই জিনিসটা আমরা দেখব। ঠিক আছে? সো আমরা অলরেডি ডিফারেন্সিয়েশনের যখন আমরা বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছি যে ডিফারেন্সিয়েশন বাস আসলে কি বোঝায়, সেখানে বেসিক্যালি দুইটা জিনিস তোমরা ইন শর্ট মনে রাখতে পারবা, মনে রাখা উচিত। সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন দুইটা মিনিং। একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে স্পর্শকের ঢাল, যে কোনো কিছু ঢাল না, কিন্তু স্পর্শকের ঢাল বা স্লোপ অফ ট্যানজেন্ট। ঠিক আছে, ট্যানজেন্ট মানে হচ্ছে স্পর্শক আর স্লোপ মানে ঢাল। ডিফারেন্সিয়েশন আরেকটা মিনিং হচ্ছে পরিবর্তনের হার। ঠিক আছে, সময়ের সাথে সাথে কোনো কিছুর পরিবর্তনের হার, ঠিক আছে। সো তো আজ জ্যামিতিক অ্যাপ্লিকেশন যেটা, সেখানে কিন্তু আমরা পরিবর্তনের হারের কনসেপ্টটা আনবো না, আমরা আনবো স্পর্শকের ঢালের কনসেপ্ট। ঠিক আছে, তো আমরা বলতে চাচ্ছি ডিফারেন্সিয়েশনের দুইটা মিনিং। একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন মানে কি, ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে একটা কল আসছে, আচ্ছা পরে ধরতেছি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম ডিফারেন্সিয়েশনের দুইটা মিনিং। একটা মানে হচ্ছে স্পর্শকের ঢাল, সেটা কিভাবে আসে সেটা আমরা ইতিপূর্বে দেখছি, আজকে আবার দেখব। আরেকটা হচ্ছে ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে পরিবর্তনের হার। সো এই দুইটা জিনিসকে মাথায় রেখে আমরা ডিফারেন্সিয়েশনের অ্যাপ্লিকেশন গুলো দেখবো, যে ডিফারেন্সিয়েশন বাস্তবে কোন কোন জায়গায় ব্যবহার করা যাচ্ছে। সো আজকে আমরা জিওমেট্রিক অ্যাপ্লিকেশনটা দেখবো। তার আগে আমরা সরলরেখার খুব সহজ একটা দুইটা ইকুয়েশন একটু মনে রাখবো, আবার একটু রিভিউ করব। এগুলো আমরা 9 10 পড়ছি। ঠিক আছে, সরলরেখার সমীকরণ। তো সরলরেখার সমীকরণ, আচ্ছা আচ্ছা ধরো তোমাকে দুইটা বিন্দু দিলাম আমি, দুইটা বিন্দু দিলে ওই দুইটা বিন্দু দিয়ে যাবে এমন কি একটা সরলরেখা পাওয়া যাবে না একাধিক সরলরেখা পাওয়া যাবে? বলো তো দেখি। ভাই একটাই পাওয়া যাবে। অবশ্যই একটা। দুইটা বিন্দু দিয়ে যদি যায় কোন একটা সরলরেখা, তাহলে সেখানে কিন্তু একাধিক সরলরেখা হওয়া সম্ভব না, সেখানে একটাই সরলরেখা হবে, কারণ দুইটা বিন্দু দিয়ে একাধিক সরলরেখা পাস করতে পারে না। ঠিক আছে, তো ধরো এই বিন্দুটা যদি x1 y1 হয় আর এই বিন্দুটা যদি x2 y2 হয়, তখন এই দুইটা বিন্দু দিয়ে কানেক্টিং সরলরেখা একটাই হবে, এবং সেই সরলরেখার ইকুয়েশনও কিন্তু চাইলে আমরা বের করতে পারি। কিভাবে বের করব সেটা কি কেউ বলতে পারবা? y minus y1 y1 minus y2 is equal to x minus x1 divided by x1 minus x2। এটা যদি করি তাহলে আমাদের ওই ইকুয়েশনটা বের হয়ে যায়। ঠিক আছে, এখন কথা হচ্ছে ধরো আমি তোমাকে একটা মাত্র বিন্দু দিচ্ছি, এখন তোমরা বলো তো এই একটা বিন্দু দিয়ে কয়টা সরলরেখা হওয়া সম্ভব? ইনফিনিটি নাম্বার, অনেকগুলো আঁকতে পারবো, অসংখ্য। অনেকগুলা, ভেরি গুড। এই যে আমি চাইলে একটা সরলরেখা, এরকম একটা সরলরেখা দিতে পারি, এটাও তো এই বিন্দুটা দিয়েই পাস করতেছে। এই ধরো এই বিন্দুর নাম দিলাম x1 y1। আমি চাইলে আরেকটা কালার নেই, সো ধরো আমি এই বিন্দু দিয়ে পাস করতেছি, এটাও তো একটা সরলরেখা, কিন্তু এই দুইটা সরলরেখা তো একই সরলরেখা না। একটা সরলরেখা একদিকে যাচ্ছে, আরেকটা সরলরেখা আরেক দিকে যাচ্ছে, তার মানে দুইটার ইকুয়েশনও ভিন্ন হবে। সরলরেখা ডিফারেন্ট হলে তার ইকুয়েশনও ডিফারেন্ট হবে, তাহলে তো ঝামেলা হয়ে গেল। তাহলে একটাই বিন্দু দিলাম, তার মানে তুমি একটা বিন্দু দিলে তুমি ওই সরলরেখার ইকুয়েশনটা বের করতে পারবে না যেটা তুমি চাচ্ছ। একটা বিন্দু যদি দেই, সাথে যদি আমি আরেকটা কাজ করি, সে কাজটা ধরো ধরো এইটাই হচ্ছে তোমার কোঅর্ডিনেট সিস্টেম। ধরো সরলরেখাটাকে কোঅর্ডিনেট সিস্টেমের উপর যখন আমি স্থাপন করলাম, সরলরেখাটা দেখতে ঠিক এরকম হইলো, যে এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে সরলরেখাটা দেখতে এরকম। এখন আমি একটা কাজ করলাম, যে আমি তোমাকে এই সরলরেখার ঢালও বলে দিছি এম। ধরো এম এর মান হচ্ছে 1 বা ঢালের মান হচ্ছে 1। এখন বলো তো, যার ঢাল 1 এবং এই বিন্দু দিয়ে যাচ্ছে এমন কয়টা সরলরেখা পাওয়া যাবে? ভাই একটাই। এবার কিন্তু একটাই পাওয়া যাবে, কারণ এই বিন্দু দিয়ে পাস করবে এমন সরলরেখা কিন্তু অসংখ্য। হ্যাঁ, এটার সাথে আমি এগ্রি করতেছি, এই বিন্দু দিয়ে পাস করবে এটাও একটা সরলরেখা হইতে পারে, এটাও একটা সরলরেখা হইতে পারে, এটাও একটা সরলরেখা হইতে পারে, এই বিন্দু দিয়ে পাস করতেছে অসংখ্য সরলরেখা থাকতে পারে, এই কথাটার সাথে আমি এগ্রি করতেছি। কিন্তু যখন তুমি বলে দিবা ঢাল হচ্ছে m1, তখন তুমি খেয়াল করবা যে m1 ঢাল কিন্তু সবার না।
দেখবা M1 ঢাল শুধুমাত্র এই একটা সরলরেখারই আছে। তার মানে আমি যদি সরলরেখার সমীকরণ বের করতে চাই, তখন হয় আমাকে দুইটা বিন্দু দিয়ে দিতে হবে, আরো অনেকগুলো মাধ্যম থাকতে পারে বের করার। দুইটা বিন্দু দিয়ে দিলে আমি চাইলে ওই সরলরেখার সমীকরণটা বের করতে পারবো। আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে একটা বিন্দু আমি x1 y1 দিয়ে দিলাম, আর আমি তোমাকে আরেকটা ঢাল দিয়ে দিলাম। তাহলে কিন্তু তুমি ওই সরলরেখার সমীকরণটা বের করে ফেলতে পারো। ইউনিক একটা মাত্র সরলরেখার সমীকরণ হবে, সেটা তুমি বের করতে পারবা। সেটা হচ্ছে এইভাবে, y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। তাহলে আমরা সরলরেখার কনসেপ্ট থেকে কিন্তু এই পর্যন্ত আমরা জানি, ঠিক আছে, যে একটা বিন্দু দেওয়া থাকলো আর একটা ঢাল দেওয়া থাকলো, তাহলে আমরা ওই সরলরেখাটা কি করতে পারবো, আমরা ওই সরলরেখাটা মানে বের করতে পারবো, সমীকরণটা বের করতে পারবো। এখন যে ব্যাপারটা হবে, আমি তোমাকে ঢালও দিব না, আমি তোমাকে শুধুমাত্র সরলরেখার একটা বিন্দু দিব, ঠিক আছে, কিন্তু তুমি সরলরেখাটা বের করতে পারবা না। সেটা কিভাবে সম্ভব হবে? সেটাই সম্ভব হবে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। ডিফারেন্সিয়েশনের মাধ্যমে, কারণ ওই যে প্রথমেই বলছি, এতদিন পর্যন্ত যেটা জেনে আসতো সেটার অ্যাপ্লিকেশন আজকে দেখবা, তো আজকে আরো ভালোভাবে বুঝবা। সো এই যে আমরা বলছিলাম ডিফারেন্সিয়েশন করলে আমরা বেসিক্যালি ওই যে কোনো একটা বিন্দুতে আমরা একটা স্পর্শকের ঢাল বের করতে পারি। তার মানে কি, ডিফারেন্সিয়েশন করলেই তো আমি আমার ঢালটা পেয়ে যাচ্ছি বা এমটা পেয়ে যাচ্ছি, তাই না? আমি আমার এম তো পেয়ে যাচ্ছি ডিফারেন্সিয়েশনের ওই x1 y1 বিন্দুতে। তাহলে এখন আর আমাদের দুইটা বিন্দুও দেওয়া লাগবে না, ঠিক আছে। তো আমাদের জাস্ট ঢালটা আমরা ডিফারেন্সিয়েশন করি, আমরা ঢালটা বের করে ফেলবো। একটা বিন্দু দেওয়া থাকলেই আমরা ওই বিন্দু সরলরেখার সমীকরণ বের করে ফেলবো, ঠিক আছে। সো এই ছিল আজকে আমাদের ডিফারেন্সিয়েশনের সো কিভাবে করব আমি একটা এক্সাম্পল দেই। ধরো এই বক্ররেখা, এটা হচ্ছে একটা বক্ররেখা। এখন এই বক্ররেখার একটা স্পর্শক আমরা কল্পনা করবো, যেহেতু আমি প্রথমে বুঝি ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে স্পর্শকের ঢাল। সো সো ধরো এই বক্ররেখার এই একটা বিন্দু আছে। সো এই বিন্দুতে আমি ধরো একটা স্পর্শক টানলাম। দেখো একটা বিন্দুতে একটা মাত্রই স্পর্শক হওয়া সম্ভব। স্পর্শক মানে হচ্ছে এমন একটা সরল রেখা, যেই সরল রেখাটা তোমার কোন একটা বক্ররেখা বা যে কোনো কিছুকে টাচ করে যাবে, সে ছেদ করবে না। সেকেন্ড লাইন বলতে একটা জিনিস আছে, যেটা হচ্ছে ছেদক রেখা, সেকেন্ড লাইন। আর আরেকটা হচ্ছে ট্যানজেন্ট লাইন, ঠিক আছে। ট্যানজেন্ট লাইন কিন্তু হচ্ছে স্পর্শক, স্পর্শক। সেকেন্ড লাইন হচ্ছে ছেদক, ঠিক আছে। সো আমার কি করতেছে, ডিফারেন্সিয়েশন মানে এই একটা বিন্দু যদি আমি চুজ করি, এই বিন্দুতে একটা মাত্রই স্পর্শক হওয়া সম্ভব, ঠিক আছে। শুধুমাত্র একটা সরলরেখাই এমন পাবা যে সরলরেখাটা তাকে এই বক্ররেখাটাকে স্পর্শ করে যাবে। সো এই ধরো সেই সরলরেখাটা, এই হচ্ছে সেই সরলরেখা, ঠিক আছে, বা এই হচ্ছে আমার সেই স্পর্শকটা। তাহলে আমার কাজ হচ্ছে এই স্পর্শকটাও তো একটা সরলরেখা, তাই না? তাহলে এই স্পর্শকের সমীকরণ এখন আমি বের করতে চাচ্ছি। সো সেটা বের করার জন্য আমাকে কি করতে হবে, এই বক্ররেখার ইকুয়েশনটা জানতে হবে। এই বক্ররেখার ইকুয়েশন তোমাদের কোশ্চেনে গিভেনই থাকবে। ধরো এই বক্ররেখার ইকুয়েশন হচ্ছে fx, কথার কথা fx ইজ ইকুয়াল টু যে কোনো কিছু হইতে পারে, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, যে কোনো কিছু হইতে পারে। সো আমি ধরলাম fx, ঠিক আছে, এই বক্ররেখার সমীকরণ, এই বক্ররেখার সমীকরণ। এখন আমি চাচ্ছি এই বক্ররেখার উপর x1 y1 বিন্দুতে আমি একটা স্পর্শক আঁকবো এবং সেই স্পর্শকের সমীকরণ বের করব। সো আমি কিভাবে করব, আমার কাজ হবে প্রথমে এই fx টাকে ডিফারেন্সিয়েশন করা। fx টাকে যদি আমরা ddx এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, আমরা পাবো কি f প্রাইম x। f প্রাইম x মানে কি, কি হবে, এটা হলো fx এর ডিফারেন্সিয়েশন, fx এর অন্তরীকরণ। এখন এই f প্রাইম x এর মধ্যে আমি x1 y1 বিন্দুটা বসায় দিব। বসায় দিলে আমি যেটা পাবো সেটা হচ্ছে সেটা হচ্ছে স্পর্শকের ঢালটা পেয়ে যাব। যেহেতু ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে স্পর্শকের ঢাল, তাহলে আমি কি পেয়ে গেলাম, ওই যে আমার বক্ররেখাটা ছিল, ওই বক্ররেখাটাকে আমি ডেরিভেটিভ করে ওই বক্ররেখার মধ্যে আমি আমার যেই বিন্দুতে আমি স্পর্শকটা আঁকছি সেই বিন্দুটা বসায় দেওয়ার কারণে আমি ওই এই যে স্পর্শক তার ঢাল পেয়ে যাব। এখন দেখো এই স্পর্শক তার ঢালও আমি পেয়ে গেছি, এবং তার কোন বিন্দু দিয়ে সে যাচ্ছে বা কোন বিন্দুকে অতিক্রম করছে, পাস করতেছে, সেই বিন্দুটাও আমি জানি। তাহলে এখন এই স্পর্শকের, এই হলুদ কালারের যে স্পর্শকটা তোমরা দেখতেছো, এই স্পর্শকের সমীকরণটা কি হবে বলতো, বলতে পারবা কেউ? ভাইয়া y minus y1 is equal to m into x minus x1। হ্যাঁ, তো এখন এম এর জায়গায় আমি কাকে বসাবো, f প্রাইম x, তাই না? f জি ভাই। প্রাইম x, কারণ f প্রাইম x মানে হচ্ছে ঢাল। সো f প্রাইম x ইনটু x মাইনাস x1।
সো শেষ, এই আমাদের সমীকরণ বের করা শেষ। তোমাদের এই চ্যাপ্টারের 50% অঙ্ক হচ্ছে এই ফর্মুলা দিয়ে, ঠিক আছে? আমি যে মাত্র যে অঙ্কটা করে মাত্র যে থিওরিটা দেখাইলাম, এই থিওরির উপর বেস করে এই চ্যাপ্টারের 50% এর মতো অঙ্ক তোমরা পাবা, ঠিক আছে? আমি আচ্ছা, একটু সরলরেখার আরেকবার আরেকটা বলবেন? কনসেপ্ট, হ্যাঁ, এই চ্যাপ্টারের 50% অঙ্ক তোমরা এই কনসেপ্টের উপর বেস করে পাবে। এখন কনসেপ্টটা আমি আবার একটু রিভিউ করতেছি। দেখো, তোমাদেরকে কি কি দেওয়া থাকবে আমি বলি, আমরা অঙ্কে যখন যাবো তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে। তোমাদের কাছে এরকম একটা বক্ররেখা দেওয়া থাকবে, যেই বক্ররেখার সমীকরণ হচ্ছে fx। fx ইজ ইকুয়াল টু যে কোনো কিছু থাকতে পারে, x স্কয়ার যোগ 5x, ধরো কি এরকম একটা সমীকরণ দিল, ঠিক আছে? তো যে কোনো একটা সমীকরণ থাকবে, ওই বক্ররেখার উপর যে কোনো একটা বিন্দুতে তোমার স্পর্শকের সমীকরণ বের করতে হবে। তো আমরা জানি স্পর্শকের সমীকরণ কেমন হবে, y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1, কারণ স্পর্শক নিজেও একটা সরলরেখা, তাহলে তার যে কোনো একটা বিন্দু দিয়ে যাওয়া স্পর্শকের সমীকরণও কিন্তু এরকমই হবে, y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। সো এখন আমরা যেটা করবো, আমাদের তো বিন্দুটা দেওয়াই থাকবে কোন বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে বলবে, তার মানে আমি y1 আর x1 জানি, এখন আমার বের করতে হবে m। সো এমটা আমরা বের করব যেই বক্ররেখাটা দেওয়া থাকবে fx, তাকে ডিফারেন্সিয়েশন করার মাধ্যমে। তাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করে দেই, তাহলে ওই বক্ররেখার আমরা ঢাল পেয়ে যাব, ঠিক আছে, বা এম পেয়ে যাব। তাহলে এরপর তো আমাদের সবই জানা হয়ে গেল, তারপরে আমরা ওই বক্ররেখার ওই স্পর্শকের সমীকরণটা লিখে ফেলতে পারবো। বুঝতে পারছো? এইভাবে আমরা স্পর্শকের সমীকরণ লিখতে পারবো। বুঝা গেছে সবার কনসেপ্ট? অঙ্ক করলে আরো ক্লিয়ার হবে, আই বেট। আচ্ছা, এখানে তাহসিন জারিফ, তুমি কে? আমি চিনতেছি না। কেউ কি নাম চেঞ্জ করে ঢুকছো, অথবা কারো ফ্রেন্ড কিনা? আমি তো এর আগে তো ক্লাসে দেখি নাই ওকে। কিছু বলতে হবে তো, না বললে আমি বুঝবো কেমনে তুমি কি? ক্লাস করতে পারো, সমস্যা নাই, বাট পরিচয়টা তো দিতে হবে। তোমাদের কারো ফ্রেন্ড? চিনি না ভাইয়া। আমিও চিনি না। হ্যাঁ, আমিও চিনি চিনো না। না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ক্লাসটা কন্টিনিউ করি। Sanjay Arif is the imposter. আচ্ছা, তো আমরা ক্লাসটা কন্টিনিউ করি। ওকে, দাঁড়াও একটু। ওকে, সো এখন আসো, আমরা সমীকরণটা দেখলাম, সমীকরণটা কিভাবে ডেভেলপ করতে সেটা দেখলাম। স্পর্শকের সাথে আমাদের আরো একটা সরলরেখার কনসেপ্ট আসবে, সেটাকে বলা হয় অভিলম্ব। আচ্ছা, সেই অভিলম্বের কনসেপ্টে যাওয়ার আগে আমরা ধরো এইটাই হচ্ছে আমার সেই স্পর্শক, ঠিক আছে? ধরো কথার কথা, এটা হচ্ছে সেই স্পর্শক, স্পর্শকের যে সরলরেখা সেইটা। এখন সেই স্পর্শকের উপর যদি আমি একটা লম্ব সরলরেখা আঁকি, ঠিক আছে, সেই লম্ব সরলরেখাটাকে আমরা বলতেছি কি, অভিলম্ব। তার মানে স্পর্শকের উপর স্পর্শকের সাথে যেই সরলরেখাটা স্পর্শকের সাথে লম্ব হবে, সেই সরলরেখাটাকে আমরা কি বলবো? সেই সরলরেখাটাকে আমরা বলবো অভিলম্ব। ওকে, তার মানে আমাদের স্পর্শকের সমীকরণ কিভাবে বের করতে আমরা সেটা শিখছি। এখন আমরা যদি স্পর্শকের সমীকরণ জানি, তাহলে কিভাবে আমরা তার সাথে লম্ব ভাবে আছে এমন একটা সরলরেখা সমীকরণ বের করতে পারবো, সেইটা এখন আমি দেখাবো। দেখলে তো আমরা এই চ্যাপ্টার বলতে গেলে মানে 50% এর বেশি অঙ্ক আমরা পারবো এই দুইটা কনসেপ্ট দিয়ে, ঠিক আছে? সো ধরো স্পর্শকের সমীকরণ হচ্ছে এইটা, y মাইনাস y1 ইজ ইকুয়াল টু f প্রাইম x ইন্টু x মাইনাস x1। এই যে এটাই ছিল আমাদের সেই ঢাল, যাকে আমরা ডিফারেন্সিয়েশন করে পাইছি। এটা হচ্ছে ধরো স্পর্শকের সমীকরণ। স্পর্শকের এখন তোমাদের সরলরেখার একটা কনসেপ্ট আমি একটু বলি। এইটা যদি কোনো একটা সরলরেখা হয়, এখন ধরো এই সরলরেখার ঢাল হচ্ছে m1, ওকে? এখন ধরো তার সাথে লম্ব ভাবে আছে এই সাদা কালারের এই সরলরেখাটা, ঠিক আছে? এই সাদা হোয়াইট যে সরলরেখাটা দেখতেছো, এটা ধরো তার সাথে লম্ব ভাবে আছে। তাহলে তার ঢালটা আমরা মুখস্থ বলে ফেলতে পারবো কত হবে। তার ঢালটা হবে 1/-m1। সো তোমাদের আমি একটা কনসেপ্ট বলে দিই, যেটা সরলরেখা চ্যাপ্টারে আমরা খুব ডিটেইলস পড়বো, সেটা হচ্ছে
একটা সরলরেখা এবং তার সাথে যদি আরেকটা লম্বভাবে থাকা সরলরেখা থাকে, তো তাদের দুইজনের ঢালের গুণফল কত হবে? -1 হবে। সো এটা ঢাল যদি ধরো m2 ধরলাম, ধরো আমি জানি না, এখন আমার m2 এর মান বের করতে হবে। কিন্তু আমরা যে কনসেপ্টটা ব্যবহার করবো সেখানে সেটা হচ্ছে দুইটা সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে এই দুইটা সরলরেখার ঢালের গুণফল কি হবে? ঢাল দ্বয়ের গুণফল হবে -1। সুতরাং m1 ইন্টু m2 ইজ ইকুয়াল টু হবে -1। তাহলে m2 ইজ ইকুয়াল টু কত হবে? -1/m1। ঠিক আছে? সো আমি যদি কোনোভাবে স্পর্শকের সমীকরণ জানি তাহলে অভিলম্বের সমীকরণ বের করাও আমার কাছে কোনো ব্যাপার না, কারণ অভিলম্বের কোন বিন্দু দিয়ে পাস করতেছে সেটা তো দেওয়াই থাকবে, জাস্ট অভিলম্বের ঢাল বের করা লাগবে, তাই তো? এখন অভিলম্বের ঢালটা কি হবে? অভিলম্বের ঢাল হবে, ধরো স্পর্শকের ঢাল যদি 2 হয়, অভিলম্বের ঢাল হবে -1/2, কারণ 2 আর -1/2 কে গুণ করলে কত হবে? -1 হবে। ধরো স্পর্শকের ঢাল যদি -1/4 হয়, অভিলম্বের ঢাল কত হবে বলো তো? 4। অভিলম্বের ঢাল হবে 4। তোমরা কি কনসেপ্টটুকু বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। সবাই কি বুঝতে পারছো? খুবই ইজি কনসেপ্ট, বুঝতে পারছো? খুবই ইজি। তার মানে স্পর্শকের ঢাল যদি আমার জানা থাকে, অভিলম্বের ঢাল হবে তার মাইনাসের ইনভার্স। ঠিক আছে, তার মাইনাসের ইনভার্স হবে অভিলম্বের ঢাল। ওকে, সো ঢাল জেনে গেলে তো আমি অভিলম্বের সমীকরণ বের করে ফেলতে পারবো। তার মানে আমাকে যদি কোনো একটা বিন্দু দেওয়া থাকে এবং একটা বক্ররেখা দেওয়া থাকে, যেই বক্ররেখার উপর আমি স্পর্শকটা আঁকবো, ধরো একটা বিন্দু দেওয়া থাকলো এবং একটা বক্ররেখা দেওয়া থাকলো, যেই বক্ররেখার উপর আমি ওই বিন্দুতে স্পর্শকের সমীকরণ আঁকবো, ধরো এই ছিল আমার সেই স্পর্শ আর এই ছিল আমার সেই অভিলম্ব। ঠিক আছে, তাহলে আমি কিন্তু দুইটাই আঁকতে পারবো, x1 y1। তো দুইটার সমীকরণই আমি চাইলে বের করতে পারবো। ঠিক আছে, স্পর্শকেরটা তো করে ফেলবো y মাইনাস y1 ইজ ইকুয়াল টু f f প্রাইম x ইন্টু x মাইনাস x1, আর অভিলম্বটা কিভাবে লিখবো? y মাইনাস y1 ইজ ইকুয়াল টু -1/f প্রাইম x ইন্টু x মাইনাস x1। শেষ। সো এইভাবে কিন্তু আমরা অভিলম্ব এবং স্পর্শকের সমীকরণ লিখে ফেলতে পারবো। তো আমাদের কনসেপ্ট বুঝানো, যা বুঝানোর সব বুঝানো শেষ। এখন আমরা ডিরেক্ট ম্যাথে যাইতে পারি, তবে আচ্ছা আমি আরেকটা জিওমেট্রিক ব্যাপার একটু ক্লিয়ার করি, তারপরে আমরা ম্যাথে যাব। সো এখন 2:53 বাজে, আমি আর 7 থেকে 10 মিনিট সময় নিব, তারপর বাকি 1 ঘন্টা আমরা শুধু ম্যাথ প্র্যাকটিস করব, যাতে তোমাদের বেসিকটুকু ক্লিয়ার হয়ে যায় পুরোপুরি। ঠিক আছে, তো আমি এখন তোমাদের একটা বক্ররেখা আঁকি, তারপর তার বক্ররেখার উপর বিভিন্ন স্পর্শক আঁকি, তোমরা একটু বলবা যে কোনটার ঢাল কেমন হবে। তো ধরো এই ধরো আমাদের কোঅর্ডিনেট সিস্টেম, ধরো এরকম একটা বক্ররেখা আছে। ঠিক আছে, এখন এই বক্ররেখার মনে করো আমি এই বিন্দুতে একটা স্পর্শক আঁকলাম, আবার এইখানে একটা বিন্দু আছে, সেই এই বিন্দুতে আমি একটা স্পর্শক আঁকলাম। ঠিক আছে, আবার এইখানে একটা বিন্দু আছে, এই বিন্দুতে আমি একটা স্পর্শক আঁকলাম। এইখানেও একটা বিন্দু, ধরো এই বিন্দুতেও আমি একটা স্পর্শক আঁকলাম। ঠিক আছে, আচ্ছা সো স্পর্শক মানে কি আমরা ডিফারেন্সিয়েশন করব। আচ্ছা প্রথম কথা হচ্ছে, সরি হ্যাঁ, স্পর্শক আঁকলাম, এখন আমি জানতে চাচ্ছি যে ঢালগুলা কেমন হবে। যেমন ধরো আমি প্রথমে এই বিন্দুটা নিয়ে কথা বলতে চাচ্ছি, তো কেউ কি বলতে পারবা এই বিন্দুর ঢাল কত হবে? ঢাল কত হবে? 0 না ভাইয়া? ভেরি গুড, 0। বাকিরা কি বুঝতে পারছো কিনা, এটা হচ্ছে কথা। এটা ঢাল কিন্তু 0 হবে। কিভাবে 0 হবে সেটা হচ্ছে কথা। আচ্ছা ঢাল মানে জানি কি, ঢালের অনেকগুলা ভাবে ব্যাখ্যা দেওয়া যায়। একটা ব্যাখ্যা হচ্ছে এক্স অক্ষের সাথে ধনাত্মক দিকের সাথে, এটা যদি আমার এক্স অক্ষ হয় তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ তৈরি করে সেই কোণের টেন থিটা। ধরো এই একটা সরলরেখা, এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করলো। ঠিক আছে, তাহলে তার ঢাল কত হবে? 30 ডিগ্রি। এখন তোমরা যদি খেয়াল করো, আমি যেই সরলরেখাটাকে আমি মাত্র মার্ক করলাম, আদবাইন যেটাকে বললো 0, এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে? ইউসা বলো তো।
বলতো এই সরলরেখাটা এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে? 180 বলতে পারবা? 0 ডিগ্রি না? খেয়াল করে দেখো তো, এইটা যদি আমার এক্স অক্ষ হয় আর এটা যদি কোনো সরলরেখা হয়, তাহলে দেখো তো এই এক্স অক্ষ আর এই সরলরেখার মাঝখানে আসলে কোনো অ্যাঙ্গেল আছে? তারা তো আচ্ছা, না, সমান্তরাল না, আছে, তাই না? সমান্তরাল থাকলে কিন্তু কোনো হুম। কোণ 0 ডিগ্রি হয়, তাই না? সো কোনো জি। সরলরেখা যদি বা কোনো স্পর্শক যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, এক্স অক্ষের সমান্তরাল হয়, তাহলে তার ঢাল কত হবে? এক্স অক্ষের সমান্তরাল যদি হয়, এক্স অক্ষের সমান্তরাল হলে ঢাল ইজ ইকুয়াল টু 0। এবার কনসেপ্ট হচ্ছে, ঢাল যদি 0 হয় তাহলে ডিওয়াই ডিএক্স এর মান কত হবে? ডিওয়াই ডিএক্স এর মান কিন্তু 0 হবে, কারণ আমরা জানি ঢাল মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন করা স্পর্শকের ঢাল। তাহলে যেই স্পর্শকের ঢাল এক্স অক্ষের সমান্তরাল হবে, যেই স্পর্শকটা, সেই স্পর্শকের ডিফারেন্সিয়েশনের মান কত আসবে? 0 আসবে। ঠিক আছে, কনসেপ্টটা বুঝা গেছে? তাহলে ডিফারেন্সিয়েশনের মান যদি কোথাও 0 আসে, তার মানে কি ওই সরলরেখাটা বা ওই স্পর্শকটা এক্স অক্ষের সাথে প্যারালালি আছে, সমান্তরালি আছে। ঠিক আছে, আচ্ছা এখন এইটার ধরো এই জায়গায় ডিওয়াই ডিএক্স এর মান হচ্ছে 1। কেন 1 বলতেছি? কারণ বোঝা যাচ্ছে যে এটা এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করছে। 45 ডিগ্রি কোণ তৈরি করলে tan 45 ডিগ্রির মান কত? 1। সো এটা আমি আন্তাজি বললাম, সমস্যা নাই। আচ্ছা এখন বলো তো, তাহলে এইটার ডিফারেন্সিয়েশনের মান কত হবে? ডিওয়াই ডিএক্স এর মান কত হবে? এই উপরেরটা 0 ভাইয়া। এইটাও কিন্তু 0 হবে। আচ্ছা এখন একটা কনসেপ্ট আছে, তার মানে আমরা দুইটা ইনফরমেশন নিব এখান থেকে। আমি একটু শেষ করে নিই কথাটা, তারপর আমি শর্টকাটে বলতেছি কি কি ইনফরমেশন দিব। এবার একটা জিনিস খেয়াল করো, এই যে রেখাটা আছে, এই স্পর্শকটা, এটা কিন্তু এক্স অক্ষের সাথে লম্ব, এক্স অক্ষের সাথে লম্ব। আচ্ছা এক্স অক্ষের সাথে যদি লম্ব হয়, তাহলে সে এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করছে। তাহলে তার ঢাল কত হবে? এই স্পর্শকের ঢাল হবে 1090 ডিগ্রি। আচ্ছা 1090 ডিগ্রির মান কিন্তু ইনফিনিটি, তাই না? 1090 ডিগ্রি মান কিন্তু ইনফিনিটি। তাহলে যদি কোনো একটা স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, সরি, কোনো একটা স্পর্শক যদি এক্স অক্ষের সাথে লম্ব হয়, তাহলে সেই স্পর্শকের ঢাল বা ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু হবে ইনফিনিটি। আচ্ছা বলতো, ডিওয়াই ডিএক্স যদি ইনফিনিটি হয়, তাহলে ডিএক্স ডিওয়াই কত হবে? ডিএক্স ডিওয়াই কিন্তু 0 হবে, 1/ইনফিনিটি মানে 0। তাহলে যদি কোনো সরলরেখা এক্স অক্ষের সাথে লম্ব হয় বা কোনো স্পর্শক যদি এক্স অক্ষের সাথে লম্ব হয়, তাহলে সেই স্পর্শকের তাহলে ডিএক্স ডিওয়াই কত হবে? ডিওয়াই ডিএক্স যদি ইনফিনিটি হয় বা 90 ডিগ্রি হওয়ার কারণে 1090 ডিগ্রি মাত্র ইনফিনিটি, যদি ইনফিনিটি হয় তাহলে ডিএক্স ডিওয়াই কত হবে? ডিএক্স ডিওয়াই কিন্তু হবে 0 ডিগ্রি। এই পর্যন্ত কনসেপ্ট বুঝছো কিনা বলো? এই পর্যন্ত বুঝলে এই চ্যাপ্টারে আমার আলোচনা করার কিছু নাই, শেষ, চ্যাপ্টার শেষ। বুঝতে পারছো কনসেপ্ট? জি ভাইয়া। জি স্যার, বুঝছি। ওকে, সো আমরা একটু সংক্ষেপে জিনিসটা লিখি। সো প্রথম কথা হচ্ছে, যদি কোনো কোশ্চেনের মধ্যে বলা থাকে এক্স অক্ষের সমান্তরাল, আমার কনক্লুশন কি হবে? আমার কনক্লুশন হবে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0। কোনো কোশ্চেনে যদি বলা থাকে এক্স অক্ষের উপর লম্ব স্পর্শকটা বের করো, এক্স অক্ষের উপর যদি লম্ব স্পর্শক বের করতে বলে, তাহলে সেটা ডি, মানে সেটার ক্ষেত্রে আমি দুইটা ভাবে লিখি। সো 1 বাই কি হইতেছে দূর, সরি, হ্যাঁ, 1 বাই ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু কি হবে? 0 হবে। 0 ভাইয়া। অথবা ডিএক্স ডিওয়াই ইজ ইকুয়াল টু 0 হবে, অথবা ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ইনফিনিটি হবে। ঠিক আছে, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু যদি ইনফিনিটি হয়, তাহলেই তো 1 বাই ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু কত হবে? উল্টা দিলে 0 হবে। তার মানে ডিএক্স ডিওয়াই ইজ ইকুয়াল টু কত হবে? ডিএক্স ডিওয়াই ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে কোনো একটা স্পর্শক যদি এক্স অক্ষের উপর লম্ব হয়, তাহলে ডিএক্স ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। আর কোনো একটা স্পর্শক যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, তাহলে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0। ওকে, এই ইনফরমেশনটুকু মাথার মধ্যে শুধু রাখো। এখন দেখবা অঙ্ক শেষ করতে সময় লাগবে না। ঠিক আছে, শুধু এই দুইটা ইনফরমেশন মাথার মধ্যে রাখো। ঠিক আছে, সো চলো আমরা ম্যাথে যাই। তো যেটা জন্য এত থিওরি বুঝাইলাম, সেই ম্যাথে যাই। তো আমি 2-3টা ম্যাথ করে দেওয়ার পরে মনে হয় না আর বেশি করে দিতে হবে, সবগুলো সেম টাইপের ম্যাথ।
তো অ্যাপ্লিকেশন খুবই ইজি। আর মজার ব্যাপার হচ্ছে অ্যাপ্লিকেশনে যেসব ফাংশন দিবে ওই ফাংশন দেখলে তোমরা আসলে হাসবা, এত সহজ সহজ ফাংশন দিয়ে বলবে এই ফাংশনে ডিফারেন্সিয়েশন করো বা ঢাল বের করো বা স্পর্শকের সমীকরণ বের করো। আর তোমরা এর চেয়ে অনেক কঠিন কঠিন ফাংশনে ডিফারেন্সিয়েশন অলরেডি করে আসছো, কিন্তু তোমাদেরকে দিবে এর চেয়ে অনেক সহজ সহজ ফাংশন, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। আমরা কিছু টাইপে ভাগ করব, ঠিক আছে, চ্যাপ্টারটাকে। তো ধরো একটা টাইপ থাকবে এমন যে এই টাইপের মধ্যে আমরা যেটা করব স্পর্শক আর অভিলম্বের সমীকরণ বের করা শিখবো। স্পর্শক আর অভিলম্বের সমীকরণ, অভিলম্বের সমীকরণ বের করা রিলেটেড যেসব ম্যাথ আছে সবগুলো ম্যাথ আমরা এই টাইপের মধ্যে শিখবো। ধরো এটাকে টাইপ 1 নাম দিলাম, ঠিক আছে, টাইপ 1। এই টাইপের মধ্যে আমরা স্পর্শক আর অভিলম্বের সমীকরণ বের করার রিলেটেড যেসব ম্যাথ বোর্ডে আসছে সেই ম্যাথগুলো দেখবো। সো প্রথম ম্যাথ নাম্বার 1, y is equal to x cube minus 3x plus 2। এইটা হচ্ছে একটা বক্ররেখা, বলা হচ্ছে বক্ররেখার 2, -2 বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ বের করো। কোশ্চেনটা বুঝো, এই হচ্ছে আমার সেই এফএক্স, যেই এফএক্স এর কথা বলছিলাম, y is equal to fx, তাহলে ঠিক আছে, এই হচ্ছে সেই এফএক্স দেওয়া আছে। এখন বলা হচ্ছে যে এই বক্ররেখার 2, আরে ভাই রে ভাই, হ্যাঁ, এই বক্ররেখার 2, বিন্দুতে বলছে এই বিন্দুতে স্পর্শক বের করতে হবে আর অভিলম্বের সমীকরণ বের করতে হবে। খুবই ইজি। সো আমরা কি জানি, ধরো স্পর্শকের সমীকরণ আমি আবার লিখি। স্পর্শকের সমীকরণটা কেমন হওয়ার কথা? স্পর্শকের সমীকরণ হওয়ার কথা y minus y1 is equal to m into x minus x1, তাই তো? খেয়াল করে দেখো তো, তোমার কিন্তু বিন্দু দেওয়াই আছে, x1 আর y1 কিন্তু দেওয়াই আছে। সুতরাং অভিলম্বের সমীকরণ কি হবে? y minus y1 মানে -2 is equal to m into x minus 2, কারণ এই ছিল আমার x1 আর এই -2 হচ্ছে আমার y1, তাই তো? আমার y1। সো আমার কিন্তু এখন আমার স্পর্শকের সমীকরণ লেখার জন্য আমার শুধুমাত্র ঢালটা বের করতে হবে। সো ঢাল বের করা তোমাদের কাছে খুবই ইজি। তোমরা এই যে বক্ররেখাটা দেখতেছো না, এই বক্ররেখাটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করে তার মধ্যে 2 আর -2 বিন্দুটা বসায় দিব। 2 আর -2 বিন্দু বসায় দিলে 2, -2 বিন্দুতে আমরা তার ঢাল পেয়ে যাব, ওই স্পর্শকের ঢাল পেয়ে যাব। ঢাল পেয়ে গেলে এই ঢালটা যা এখানে ইনপুট দিয়ে দিব, এম এর জায়গায় ওই ঢালের মানটা বসায় দিব। তো এই শেষ, আমাদের স্পর্শক সমীকরণ বের করা শেষ। এটা অনেকবার বোর্ডে আসছে, যে ম্যাথটা আমি এখন করার ইচ্ছে। তো চলো আমরা এই ম্যাথটা করি। y is equal to, আমরা লিখি জিনিসটা, y is equal to x cube minus 3x plus 2। সুতরাং dy dx is equal to কি হবে বলো তো? dy dx is equal to কি হবে? 3x square minus 3। আচ্ছা, এখন আমাকে ঢাল কিন্তু বের করতে হবে যে কোনো বিন্দুতে না। দেখো একটা, আমি যদি একটা বক্ররেখা আঁকি, বক্ররেখার এখানে একটা স্পর্শক হইতে পারে, তার ঢাল হবে একরকম, এখানে একটা স্পর্শক হইতে পারে, তার ঢাল হবে আরেক রকম, এই জায়গায়ও তো একটা স্পর্শক হইতে পারে, তার ঢাল হবে অন্যরকম। আমাকে কিন্তু সব জায়গায় ঢাল বের করতে বলো নাই। এখন যে ঢালটা বের হইলো এটা ফাংশনের ঢাল বের হইছে, টোটাল সব বিন্দুর জন্য ঢালটা বের হইছে, ঠিক আছে? কিন্তু আমার তো এইটা দরকার নাই। আমাকে বলছে 2, -2 বিন্দুতে, দেখো 2, বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে। তাহলে এখন আমি ঢাল বের করবো 2, -2 বিন্দুতে। dy dx at 2, -2, এইভাবে লিখবা, dy dx at 2, -2। সো এই বিন্দুতে ঢাল কত হবে? তো যত জায়গায় x দেখবো সেই জায়গায় আমরা x এর মান 2 বসায় দেই। 3 × 2² -3, তাহলে কত আসতেছে? 4 × 3 মানে 12, 12 থেকে 3 গেলে কতটা দাঁড়াচ্ছে? 9। সো ঢাল পেয়ে গেলাম হচ্ছে 9। তাহলে স্পর্শকের ঢাল পেয়ে গেলাম 9। সুতরাং স্পর্শকের m এর জায়গায় আমি এখন যদি 9 বসায় দেই, এই হচ্ছে আমার অ্যান্সার বের হয়ে গেল। স্পর্শকের সমীকরণ কিন্তু বের করে ফেলছি। এখন তুমি চাইলে এটাকে আর একটু সিম্পলিফাই করতে পারো। তুমি চাইলে এটাকে লিখতে পারো y + 2 = 9x - 18। সবগুলোকে যদি এক সাইডে নিয়ে আসো তাহলে কি আসবে? 9x - y - 20 = 0। শেষ, তোমার অ্যান্সার হয়ে গেল। ওইখানেও রাখতে পারো, আর একটু সিম্পলিফাই করে এখানেও আনতে পারো। সুতরাং স্পর্শকের সমীকরণ কিন্তু বের করা শেষ। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে এখন তোমাদের বলতে হবে অভিলম্ব সমীকরণ কি হবে। অভিলম্বের সমীকরণ কি হবে? ভেরি গুড, খুবই সিম্পল। আমরা জাস্ট কি করবো? y - -2 আগের মতোই লিখবো, m এর জায়গায় এবার -1
1/9 বসাবো, কারণ স্পর্শকে ঢাল বের হইছে 9, তাহলে অভিলম্বের ঢাল কত হবে? -1/9, কারণ এরা লম্ব অবস্থায় আছে, পরস্পরের উপর লম্ব, তাহলে তাদের ঢাল দ্বয়ের গুণফল হবে -1। -1 যদি ঢাল দ্বয়ের গুণফল হইতে হয়, তাহলে তার কি করতে হবে? -1/9 হওয়ার ছাড়া উপায় নাই। -1/9 ইন্টু এক্স মাইনাস 2, শেষ। আমার অভিলম্বের সমীকরণও শেষ। তাহলে আমি যদি একটু সিম্পলিফাই করি, y + 2 = -1/9 ইন্টু এক্স মাইনাস 2, আমি একটু সিম্পলিফাই করলে 9টা যদি এই পাশে গুণ দিয়ে দিই, তাহলে কি আসবে? 9y + 18 = -x + 2। সো আমি যদি সবগুলোকে এক পাশে নিয়ে আসি, 9y + x + 16 = 0। এই ছিল আমাদের অভিলম্বের সমীকরণ, ঠিক আছে? সো আমরা এই ম্যাথটা শুরু থেকে শেষ পর্যন্ত কারা বুঝছো আমাকে একটু বলো। খুবই সহজ, কিন্তু যেভাবে থিওরিটা বুঝাইছি একদম থিওরিকে ফলো করেই আমি ম্যাথটা করলাম স্টেপ বাই স্টেপ। কারা বুঝতে পারছো একটু বলো, সবাই বুঝছো কিনা? ইউসা বুঝতে পারছো? তালহা? সবাই বুঝতে পারছো? জামিল বুঝতে পারছো? নুহিন? ওকে। সো যদি আসলেই বুঝে থাকো, তাহলে তো আমার আর তোমাদের নিয়ে টেনশনই নেই। আমি এখন তোমাদেরকে কিছু ম্যাথ দিচ্ছি, আমার বিশ্বাস তোমরা খুব ইজিলি পারবা, ঠিক আছে? আমি তোমাদের আরো কিছু ম্যাথ দিই সেম টাইপেরই, যেহেতু আমরা প্রথম টাইপটাই বলতেছি স্পর্শক আর অভিলম্বের সমীকরণ রিলেটেড। এই টাইপের মধ্যে আমি বোর্ডে আসা সবগুলো এক টাইপে আনার চেষ্টা করতেছি। তোমাদেরকে সব বোর্ডে আসা সবগুলো ম্যাথ এক জায়গায় এনে দিচ্ছি, তোমরা জাস্ট করে করে আমাকে অ্যান্সার গুলো বলবা, ঠিক আছে? আমার কিন্তু খুব বেশি হেল্প করার আর কিছু নাই এখানে। তো ধরো এখন আমি তোমাকে আরেকটা সমীকরণ দেই, y = x³ - 2x² + 4। এটা হচ্ছে বক্ররেখা। আমি বলতেছি 2,4 বিন্দুতে স্পর্শক, 2,4 বিন্দুতে স্পর্শক আর কি অভিলম্ব। এটা সমীকরণ বের করো, দ্রুত করে ফেলো তো। বিন্দুও জানো, সবই জানো, জাস্ট করা বাকি তোমাদের, করে ফেলো দ্রুত। ভাইয়া ঢাল তো 0 আসে। ঢাল কি 0 আসে আসলে? ঢাল তো 4 আসে। আচ্ছা তাহলে মনে হয় ভুল করেছি, দাঁড়ান। একটু দেখো তো, আরেকবার একটু দেখো, আমি নাহলে করে দেবো। না ঠিক আছে, 4 আসে। হ্যাঁ হ্যাঁ, ওকে। আমাকে জাস্ট সমীকরণটা বলবা, স্পর্শকের সমীকরণ তোমার কি আসছে আর অভিলম্বের ভাইয়া সমীকরণ 4x তোমাদের কি - আসছে, y বাকিটা + 2। মিলাবা। y - 4x স্পর্শকের সমীকরণ কি + আসছে? 4। ঠিক আছে ভাইয়া। স্পর্শকেরটা বলো। হ্যাঁ, স্পর্শকেরটা বলো, y - 4x + 4। 4x + 4 = 0। আচ্ছা, আর অভিলম্ব? এটা করতে হবে। অভিলম্বটা করে আমাকে বলো, অভিলম্বটা করে বলো, সবাই মিলাবা, ঠিক আছে? 4y অ্যানসারটা মিলছে কিনা। + x - 80। 4y + x - 80। জি না 18। 18 আচ্ছা, ভাইয়া। 18। ওকে, হ্যাঁ। এখন বাকিরা জাস্ট করবা, করে বলবা যে কি তোমাদের এই অ্যানসারটা মিলছে কিনা। জি ম্যাম মিলছে। ওকে জি ভাইয়া মিলছে। ওকে, বাকিদের মিলছে? ইউসার মিলছে? হ্যাঁ মিলছে। শাবাশ। ওকে, তো চলো। আচ্ছা, আমি আরো 1 মিনিট সময় দিই, করুক।
এরপরও সেম ইমপ্লিসিট ফাংশনের জন্য একটা বক্ররেখা দিব। ইমপ্লিসিট ফাংশন দিয়ে বলবো যে -4,3 যে কোনো একটা বিন্দু দিয়ে বলবো ওই বিন্দুতে স্পর্শক অভিলম্ব সমীকরণ বের করতে। ইমপ্লিসিট ফাংশনের ডিফারেন্সিয়েশন তো পারো, সো ওইটাও পারবা। হইছে, সাবাস। সো ধরো এবার একটা ইমপ্লিসিট ফাংশন দিলাম এরকম x² - y² = 7। এইটাই হচ্ছে তোমার বক্ররেখা। যেই বক্ররেখার মধ্যে স্পর্শক আঁকতে হবে এবং সেই স্পর্শকের সমীকরণ বের করতে হবে। সো এখন আমাকে বিন্দু দিল কোনটা? বিন্দু দিল হচ্ছে -4,3 বিন্দু। বলছে এই বিন্দুতে স্পর্শক আর অভিলম্ব বের করতে। তোমরা কি পারবা নাকি আমি করে দিব? আচ্ছা আমি করি, এটা আমি করি। তো ধরো এখানে x² - y² = 7 আছে। তো ধরো ডিফারেন্সিয়েশন করে দিলাম। আমার তো আসলে ঢাল বের করতে হবে। ঢাল বের করে ফেললেই তো বিন্দুও দেওয়া আছে, m এর মান বের করে ফেললেই কিন্তু হয়ে গেল। তো ডিফারেন্সিয়েশন করলে x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, x² এর ডিফারেন্সিয়েশন হবে 2x আর y² এর ডিফারেন্সিয়েশন হবে 2y * dy dx = 7 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0। সো আমি যদি এই পাশে নিয়ে আসি, ওই পাশে নিয়ে যাই, তাহলে কি হবে? সো আমার আলটিমেটলি থাকতেছে এরকম থাকতেছে 2y dy dx = 2x। তো 2 2 কাটা। সো dy dx = কত থাকতেছে? dy dx = থাকতেছে x/y। আচ্ছা এখন কোন বিন্দুতে বের করতে বলছে? 4 -4 আর 3 বিন্দুতে বের করতে বলছে, তাই তো? সুতরাং dy dx মানে তো ঢাল, dy dx এই ঢাল কোন বিন্দুতে ঢাল বের করব? at -4,3 বিন্দু। x এর জায়গায় -4 বসায় দাও, y এর জায়গায় 3 বসায় দাও। সুতরাং -4/3 পাই গেলাম। আমরা কি পাই গেলাম? এটা হচ্ছে স্পর্শকের ঢাল। সুতরাং স্পর্শকের সমীকরণ কত হবে? y - 3 = -4/3 ইন্টু x -4। তো -4 আর -4 হয়ে +4। তো এই হচ্ছে আমার স্পর্শকের সমীকরণ শেষ। এখন যদি আমি অভিলম্বের সমীকরণ আঁকতে যাই, অভিলম্বের সমীকরণ কি হবে? y - 3 = আচ্ছা -4/3 উল্টে গিয়ে কি হবে? 3/4 আর তার আগে একটা মাইনাস গুণ করে দিব। তো মাইনাস গুণ করে দিলে 3/4 ই থাকবে ইন্টু x + 4। এই ছিল আমার অভিলম্বের সমীকরণ। ঠিক আছে? তো অভিলম্বের সমীকরণ শেষ। তো এই ম্যাথটা যেহেতু আমি করাই দিছি, তো তোমরা এখন আমাকে একটা করে দাও। এটাও বোর্ডে আসা ম্যাথ। বক্ররেখা হচ্ছে এটা x² + y² - 6x - 10y + 21 = 0। এই বক্ররেখার 1,2 বিন্দুতে 1,2 বিন্দুতে, ঠিক আছে, 1,2 বিন্দুতে স্পর্শক কত? সরি s লিখি কেন? স্পর্শক কত আর অভিলম্ব সমীকরণ কত? ঠিক আছে, এটা আমাকে করে জানাও। সো প্রথমে তোমার কাজ হচ্ছে dy dx বের করা, তারপরে বের করবা dy dx at 1,2 বিন্দু। 1,2 বিন্দুতে ঢাল বের করে ফেলবা, শেষ, সিম্পল। স্যার ঢাল কি -1/4 আসে? সেটা তো বলতে পারতেছি না, আমার কাছে তো আসলে অ্যান্সার নাই। করে দেখতে হবে। বাকিরা তোমার ঢাল কত আসছে? -1/4। জি স্যার। আচ্ছা ঢাল -1/4 আসে কিনা দেখো তো বাকি যারা করতেছো, স্পর্শকের ঢালটা -1/4 আসে কিনা। এরপর আমরা বুয়েটের একটা ম্যাথ করবো। বুয়েটে আসছে স্যার আমার তো খুব -2/3 আসে।
হ্যাঁ আমারও আমারও এটাই 2/3 আসে same। -2/3 আসে। আচ্ছা -2/3 হবে। আকিদা তুমি দেখো, তোমার মনে ভুল হয়েছে প্রথম। আচ্ছা দেখতেছি। ভাইয়া উপরের ম্যাথের লাস্ট লাইনটা একটু দেখি। উপরের ম্যাথ, আচ্ছা উপরের ম্যাথ, আচ্ছা দেখো শুরু থেকে দেখাই। এই ছিল কোশ্চেন, না ঠিক বক্ররেখা। আছে, আমি just একটা লাইন তুলতে ভুলে গেছিলাম তাই। ওকে ওকে ওকে। তো শেষ হয়েছে কিনা বলো, শেষ হইলে আমরা এই টাইপের লাস্ট ম্যাথ করব। বুয়েটে আসা একটা ম্যাথ, এটা করলে এই টাইপ শেষ। এরপর আমরা আরো কিছু টাইপে যাব, বাট সবগুলাই আসলে কানেক্টেড, একই রকম। আর তোমরা তো থিওরি বুঝেই গেছো, তোমরা নিজেরা যেহেতু পারতেছো প্রত্যেকটা ম্যাথ, তো খুব বেশি সমস্যা হবে না ইনশাল্লাহ। আর আমরা যে ভাই লাস্টের যে বসছি। 3টা চ্যাপ্টার করব, পারছো? বলো তো স্পর্শক সমীকরণ কত? 3y plus 2x minus 8 equal to 0. মাইনাস ঠিক জেড। আছে না ভাই -8 ও -8 বলছো। 3y - 2x - 8 = 0। আচ্ছা, Plus আর 2x. এরপরে ও প্লাস 2x। আচ্ছা 3y + 2x - 8 = 0। আর অবিলম্ব 3x 2y - minus 3x। 2y minus 7. হ্যাঁ জি। হ্যাঁ, আমাকে অবিলম্ব 2y না, - 3x minus 2y. আচ্ছা 3x - 2y + 7। Minus 7. প্লাস 1 ওকে। আমাকে একটু অবিলম্ব বের করে আবার দেখো। ভাই আমার তো সে 2y - 3x - 1। ভাই এটা আমারই এটা আসে 1 আসে। আচ্ছা আচ্ছা, প্রথম কথা বলো তো, স্পর্শক বের করা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না আমি ভাই তাহলে অবিলম্বটা দেখাই। আচ্ছা আচ্ছা, তাহলা কি বলছো? অবিলম্ব দেখাই তো, অবিলম্ব বের করাটা। আচ্ছা কথা হচ্ছে, তাহলা কি স্পর্শকের সমীকরণ বের করতে পারো? হ্যাঁ মাত্র তো করলাম ওই y1 y minus y1 is equal to m, ওইটা ছিল না? হ্যাঁ, এখন আমার বিন্দু কোনটা দেখ। স্পর্শক সমীকরণে দেখ y - y1, y1 এখানে কত আছে? y1 হচ্ছে 2, y - 2 = 2। ঠিক আছে। আচ্ছা স্পর্শকের ঢাল কত বাড়িছে? -1/4 তো না, কত জানি আসছে তোমাদের? -2/3। -2/3। আচ্ছা, তার ঢালের জায়গায় বসাই দিলাম -2/3, তাই তো? -2/3 ইনটু x মাইনাস কত বসাবো? এই যে 1 হচ্ছে আমার x1, বসাই দিলাম x - 1। তাহলে এই হয়ে আসলো কি? এটা আসলো আমাদের স্পর্শকের সমীকরণ। এখন তুই চাচ্ছস অভিলম্বের সমীকরণ বের করতে, তোর সবকিছু সেম থাকবে, y - 2ই থাকবে, x - 1ই থাকবে, শুধুমাত্র ঢালটা চেঞ্জ হবে। এখন ঢালটা কি হবে? ঢালটা হবে, স্পর্শকের ঢাল যদি 2/3 হয়, অভিলম্বের ঢাল হবে 3/2। স্পর্শকের ঢালের আগে যদি মাইনাস থাকে, অবিলম্বের ঢালের আগে প্লাস থাকবে। স্পর্শকের ঢালের আগে যদি প্লাস থাকে, অবিলম্বের ঢালের আগে কি থাকবে? মাইনাস থাকবে। কনসেপ্টটা হচ্ছে, একজনের ঢাল যদি m1 হয়, আরেকজনের ঢাল হবে 1/m1 -1/m1। ওকে, যেন দুইজনের গুণফল কত হয়? দুইজনের গুণফল =-1 আসে। কথা বুঝে গেছে? তাহলে এইটা স্পর্শকের ঢাল যদি 2/3 হয়, অবিলম্বের ঢাল হবে 3/2। এই যে কাটাকাটি গেলে -1 আসবে। ওকে, তো বুঝে গেছে আশা করি। কিন্তু এখন স্পর্শকের আমরা ঢাল তো আমার বের আছে করে, তখন 3y plus 2x is equal to 4 আসছে আমার গুণ করার পরে। আচ্ছা আমরা তাহলে একটা কাজ করি, আমি স্পর্শকেরটাও বের করি, অবিলম্বটা বের করি, অ্যান্সারটা দেখি কি আসে। আচ্ছা 3 দিয়ে গুণ করে দিই, গুণ করে দিলে 3y - 6 = -2x + 2, তাই তো? অ্যান্সার আসতেছে 3y + 2x - 8 = 0। সো এইটা সবারই আসছে এবং এটা কারেক্ট হয়েছে। ঠিক আছে, পরেরটা করি, এটা স্পর্শকের, এটা কারেক্ট হয়েছে সবারটা। y - 2 = 3/2 × x - 1। তো এটা যদি এখন করি কি আসবে? 2y - 4 = 3x - 3। সো এটা যদি এরপরে করতে যাই, তাহলে কি আসবে? 2y - 3x - 1 -1 এ না আসে,
কে জানি বললো -7 তো ভুল, এখানে তো আমার এটা -1 আসছে আসে। নিচেরটা। হ্যাঁ, -1 = 0, এইটা হচ্ছে আমার অবিলম্বে সমীকরণ আসে। ওকে, শেষ। সো আশা করি তোমাদের বুঝা গেছে, এটা এই ম্যাথটাও বুঝতে পারছো। আচ্ছা, এবার স্পর্শক আর অবিলম্বে সমীকরণ বের করার সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথটা করাবো এখন। এই টাইপের মধ্যে আমার কাছে যেটা পার্সোনালি সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ মনে হয়েছে, এটা বুয়েটে আসছে 11-12তে এবং বোর্ডেও আসছে, একাধিক বোর্ডে আসছে, ঠিক আছে। সো এখন আমাদের বক্ররেখাটা দেওয়া হলো এরকম, y * x - 2 * x - 3 - x + 7 = 0। আচ্ছা, এইটাই হচ্ছে আমার বক্ররেখা, কিন্তু এখানে আর বিন্দু দেয় নাই, বুঝতে পারছো? বিন্দু না দিয়ে বিন্দু বের করা হিন্টস দিছে, বলছে এই বক্ররেখাটি x অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে, বলছে বক্ররেখাটি, এটা বুয়েটে আসছিল, বক্ররেখাটি x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ বের করো। সমীকরণ কত? সো আমার কাছে বক্ররেখা দিল, কিন্তু আমাকে বিন্দু দেয় নাই। আমি যখন ডিফারেন্সিয়েশন করব, আমার তো ঢাল বের করার জন্য বিন্দু বসাইতে হবে না? তো বিন্দুটা আমাকে বের করে নিয়ে আসতে হবে। আচ্ছা, এখন একটা তোমাদের কাছে একটা মজার দেখো, একটা ধরো আমি আবার কোঅর্ডিনেট সিস্টেমটা আঁকলাম, এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম আঁকলাম। এখানে কোনো একটা বক্ররেখা যেই বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করবে, মজার ব্যাপারটা লক্ষ্য করো, ওই বিন্দুতে ওয়াই এর মান কত? এই বিন্দুর দুইটা পার্ট থাকে, এক বিন্দুর একটা পার্ট হচ্ছে কি তার ভুজ, আর একটা হচ্ছে তার কোটি। একটা হচ্ছে y এই 0 ভুজটাকে হবে। বলা হয় এক্স, ওয়াই কিন্তু 0 হবে। যেই বিন্দুতে সে এই বক্ররেখাটা যেই বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করবে, ওই বিন্দুর কোটি কিন্তু আমি জানি, ওই বিন্দুর কোটি কিন্তু আর ওয়াই, ওই বিন্দুর ওয়াই এর মান কত হবে? ওই বিন্দুর কোটি কিন্তু 0 হবে, আমি কিন্তু সেটা জানি। তাহলে আমার বিন্দুর কি মধ্যে কিন্তু ওয়াই এর মান জানা হয়ে গেছে। এখন শুধুমাত্র আমার কি জানা লাগবে? শুধুমাত্র আমার এক্স এর মানটা বের করা লাগবে। তো এই কনসেপ্টটুকু বুঝছো কিনা দেখো, যেই একটা বক্ররেখা এক্স অক্ষকে ছেদ করবে, ছেদ করার যেই বিন্দুতে ছেদ করছে, আমি যদি ওই বিন্দু জানতে চাই, ওই বিন্দুর কোটি কিন্তু অলওয়েজ 0, কোটি অলওয়েজ 0 আর ভুজ থাকবে তার। এখন চলো আমরা ওই বক্ররেখা থেকে আমরা কিভাবে তার বিন্দুটা বের করে নিয়ে আসে। ধরো এই হলো আমাদের বক্ররেখা, y * x - 2 * x - 3 - x + 7 = 0। আচ্ছা বলো তো, এই বক্ররেখাটা যদি আসলে কোনো একটা জায়গায় এক্স অক্ষকে ছেদ করে থাকে এবং আমাকে যদি যেই বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করছে ওই বিন্দুটাই বের করতে বলে, তাহলে ওই বিন্দুতে ওয়াই এর মান কত হবে? ওই বিন্দুতে ওয়াই এর মান 0 হবে, তাহলে ওয়াই এর জায়গায় 0 বসায় দাও। 0 * x - 2 * x - 3 - x + 7 = 0। তাহলে এই পুরো অংশটাই কিন্তু 0 হয়ে গেল, তাই না? পরে থাকলো শুধুমাত্র -x + 7 = 0। সুতরাং x = কত আসছে, বা ভুজ = কত আসলো? তোমার ভুজ আসলো 7। তাহলে তোমার নির্ণেয় বিন্দু কোনটা? নির্ণেয় বিন্দু হয়ে গেল ভুজ হচ্ছে তার 7, আর কোটি হচ্ছে তার কত? কোটি হচ্ছে তার 0। এখন তো তুমি বিন্দু পেয়ে গেছো, বিন্দু পাওয়ার পরে নিশ্চয়ই তোমাকে আমার কিছু শিখিয়ে দিতে হবে না, বিন্দু তো পেয়ে গেছো। এখন তুমি এই 7,0 বিন্দুতে, এটা বইটা আসলো 7,0 বিন্দুতে এই যে বক্ররেখাটা দিলাম আমি একটু আগে, এই বক্ররেখাটা আমি নিয়ে আসি আবার এখানে। তোমরা এখন জাস্ট এই বক্ররেখার ওই আগের সিস্টেমে, এখন কিন্তু সব আবার আগের মতো, মানে জাস্ট এই প্রথম জায়গাটা একটু ডিফারেন্ট, ঠিক আছে? প্রথম জায়গা হচ্ছে আগের অঙ্কগুলোর মধ্যে আমাদের বিন্দু দেওয়া ছিল ডিরেক্ট, এখন আমরা জাস্ট 2 লাইন করে আমরা বিন্দুটাকে বের করে নিচ্ছি। y = 0 বসায় দিয়ে আমরা x এর মানটা পেয়ে বাইর করছি, বাইর করে এই যে আমার সেই 7,0 বিন্দু পেয়ে গেলাম। এখন এই 7,0 বিন্দুতে এই ছিল আমার সেই বক্ররেখা, এই বক্ররেখার স্পর্শকের সমীকরণ বের করব। এখন আমি আবার আগের অঙ্কের মতো হয়ে গেল না? এখন কিন্তু দেখতে আবার আগের অঙ্কের মতো, বিন্দুও আছে, বক্ররেখাও আছে। জাস্ট সিম্পল কাজ, ডিফারেন্সিয়েশন করো, ডিফারেন্সিয়েশন করে তারপরে dy dx বের করো। dy dx এর মধ্যে কোন বিন্দু বসাবা? 7,0 বিন্দুতে তার ঢাল বের করো, তারপরে স্পর্শক আর অভিলম্বের সমীকরণ বের করে ফেলতে পারবা। এটা বুয়েটে আসা একটা ম্যাথ, আশা করি তোমরা কারেক্টলি বের করতে পারবে। এটা এটা আশা করি বুঝতেও পারছো, কারেক্টলি করতেও পারবে। এটা বোর্ডেও আসছে অনেকবার, ঠিক আছে? তো সবাই একটু করে ফেলো এটা দ্রুত।
আচ্ছা, একটা নতুন একটা নিউজ দেখছো তোমরা কেউ? এই যে মাধ্যমিকে নাকি আর কোনো বিভাগ থাকবে না, বিজ্ঞান বিভাগ, কমার্স, জি সায়েন্স ভাইয়া, এগুলো নাকি থাকবে না এসএসসি তে। শুনছি তো। দেখলাম আর কি কত কাহিনী। তাহলে মনে হয় সায়েন্সের সাবজেক্টগুলো সব বিভাগ মানে সবগুলোতেই দিয়ে দিবে একটু একটু করে, মানে বেসিকটা মানে স্ট্রং ওই এর যে জন্য। এইটে এইটে যেটা হইতো আর কি, এইটে যেমন একটা সাধারণ বিজ্ঞান থাকতো, সাধারণ ইয়া থাকতো, এখন জি হয়তো ভাইয়া। বা এমন করতে পারে যে হায়ার ম্যাথে কিছু জিনিস জেনারেল ম্যাথের সাথে অ্যাড কইরা জেনারেল ম্যাথ, এমন একটা জেনারেল ম্যাথ করবে যেটা কমার্স সায়েন্স সবাই পড়তে পারবে আর কি। বাট সায়েন্সের স্টুডেন্টদের জন্য আমার কাছে মনে হয় একটু ঝামেলাই হয়ে যাবে, কারণ ইন্টারমিডিয়েটে উঠলে তো তাহলে একসাথে প্রেশার পড়ে যাবে। ইন্টারে তো এত এত জিনিস শিখা লাগে, তখন এমনিতে তো মানে হায়ার ম্যাথ থাকলে তো কিছু আইডিয়া টাইডিয়া থাকে আগে থেকে, তখন তো আরো একদম সবই নতুন করে শিখতে হবে বলতে গেলে। সো তোমাদের যদি ম্যাথটা শেষ হয়, তোমরা আমাকে স্পর্শক সমীকরণটা বলবা আর অভিলম্বের সমীকরণটা একটু বলবা। এটাই লাস্ট ম্যাথ, এরপর আমরা আরেকটা টাইপে যাবো, ঠিক আছে? এইভাবে কয়েকটা টাইপ করতে হবে, আজকে চ্যাপ্টারটা শেষ করতে হবে আর কি যেভাবে হোক। নেক্সট দিন আরেকটা চ্যাপ্টার শেষ করলে আমরা বৃহস্পতিবারে আমি ঢাকায় থাকবো না, আমার সন্ধ্যা চলে যাবো। তো বৃহস্পতিবারে আমরা যে ক্লাসটার মধ্যে আমরা একটু অ্যাডমিশনের প্রবলেম সলভ করতে পারবো, একটু আলোচনা করতে পারবো, যেন তোমাদের এক্সামের আগে একটা ভালো মানে কনফিডেন্সটা বুস্ট থাকে আর কি। সবগুলো আবার একটু রিভিউ করা দরকার হয়, কারণ অনেকগুলো চ্যাপ্টার পড়ে আসছি, তো রিভিউ দরকার আছে। ভাইয়া কারো ঢাল শেষ কি হয়েছে? 0 আসে? ঢাল 0 আসতে পারে, আমি তো জানি না আসলে ঢাল 0 আসবে কিনা। 1 আসে। আমি আসলে এক্সাক্ট জানি না ঢাল কত আসে। আচ্ছা আমি একটু দেখতেছি দেখি 1/20। আচ্ছা স্পর্শক সমীকরণ কত আসতে বলো, বের করছো? 20y -7। আচ্ছা স্ক্রিন কি শেয়ার কি চলে গেছে? না হ্যালো, ভাইয়া আসছে। ওকে, সরি একটা কল আসছিল হঠাৎ। আচ্ছা আমি একটু দেখতেছি, দাঁড়াও। আচ্ছা ঢাল প্রবাবলি এখানে আসবে, বুঝছো? ঢাল মনে হয় -1 আসার কথা স্পর্শকের ক্ষেত্রে, ঢাল মনে হয় -1 আসার কথা। বুঝতেছি না তো, না -1 না, কিন্তু দাঁড়াও না না -1 না, -1 না, সরি সরি সরি, -1 কেন হবে, যে ভুল বলছে। আচ্ছা দেখো স্পর্শক সমীকরণ এটা আসে কিনা, x - 20y = 7 এটা আসে কিনা, আর অভিলম্বের সমীকরণ এটা আসে কিনা দেখো তো। জি ভাই, এটাই আসে। 20x + y = 140। তাহলে ঢাল কত হবে? ঢাল হবে y 1/20। ঢাল হবে, এটার জন্য ঢাল হবে 1/20 না, 1/20, আর এটার জন্য হবে -20, তাই না? দেখো তো সবার এটা আসছে কিনা।
স্যার ঢালটা একটু বের করে দিবেন? হ্যাঁ, বের তো করে দিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, তো চলো ঢালটা বের করে দিই। ঢাল হচ্ছে যে তোমাদের যে ডিফারেন্সিয়েশন শিখে আসছো ওইটাই করতে হবে, আর কিছু না। এখানে কি রে, এটা 1 কি বাই হলো? 20 হ্যাঁ, আচ্ছা এখানে কি ছিল? y ইন্টু এক্স মাইনাস কত ছিল? এক্স মাইনাস 2। আচ্ছা, তো তোমরা এটা ঢাল বের করবা, তো একটা কাজ করতে পারো, আগে গুণ করে নাও সবাইকে। এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 কে গুণ করলে কত আসবে? এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x মানে মাইনাস 5x প্লাস 6 এরকম আসে না? মাইনাস x প্লাস 7, তাই তো? ইজ ইকুয়াল টু 0। এরপর তুমি চাইলে আবারও গুণ করতে পারো, অথবা ডিরেক্ট ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করে দিতে পারো। এখন ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করে দিই, করলে কি আসবে? y কে রেখে যদি ওই অংশটাকে ডিফারেন্সিয়েশন করি, কত আসবে? 2x মাইনাস 5 যোগ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 কে রেখে যদি y কে ডিফারেন্সিয়েশন করি, কত আসবে? dy dx। আর মাইনাস x কে করলে আসবে মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এই হচ্ছে কি আমার ডিফারেন্সিয়েশন। সো এখন যদি আমি dy dx বের করি, তাহলে কি আসবে? এক্স স্কোয়ার মাইনাস 5y স্যার প্লাস এখানে x 6। স্কয়ার মাইনাস 5x হবে না? 5x হবে, সরি, 5x। dy dx ইজ ইকুয়াল টু আসতেছে কত? 1 মাইনাস y ইন্টু 2x মাইনাস 5, এটা আসতেছে, তাই তো? এটা আসতেছে, সুতরাং dy dx ইজ ইকুয়াল টু কত আসতেছে? dy dx ইজ ইকুয়াল টু আসছে 1 মাইনাস y ইন্টু 2x মাইনাস 5 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। সুতরাং dy dx এট কত? বিন্দুটা জানি কত ছিল? কই, 7,0। সো 7,0 বিন্দুতে dy dx কত আসবে? x এর জায়গায় 7 বসায় দাও, y এর জায়গায় 0 বসায় দাও। তো সিম্পল y মাইনাস y এর জায়গায় 0 বসায় দিলে 0 ইন্টু সামথিং মানে 0 হবে। আর x এর জায়গায় 7 বসাইলে কত থাকবে? 7 স্কয়ার মানে কত? 49 মাইনাস 5 7 35 যোগ 6। সো আলটিমেটলি এখানে কত থাকে? 35, এখানে 55, তাহলে থাকে 20। এই যে চলে আসলো 1/20। স্পর্শকের ঢাল চলে আসলো 1/20। সুতরাং অভিলম্বের ঢাল হবে -20। তো বিন্দু আছে 7,0, সুতরাং সমীকরণ কি হবে? y মাইনাস 0 ইন্টু 1/20 ইন্টু x মাইনাস 7। শেষ, আমাদের সমীকরণ চলে আসলো। আর অভিলম্বের সমীকরণ হবে y মাইনাস 0 ইন্টু -20 ইন্টু x মাইনাস 7। শেষ, এই যে আমাদের অ্যান্সার। এটা বুঝতে পারছো? এটা বইটা সামনে বোর্ডেও আসছে অনেকবার। ওকে, সো আমরা চলো সেকেন্ড আরেকটা টাইপে যাই। তো আমরা দেখলাম যে অনেকগুলো বোর্ডের ম্যাথের মধ্যে যেটা করছে, এটা ওরা আরো তোমাদের কাছে আরো সহজ জিনিস চায়, ঠিক আছে? আমি যে টাইপটা মাত্র করাইলাম, এটা সবচেয়ে বড় টাইপ, মানে যে অঙ্কগুলো একটু বড় হয় আর কি। একই সাথে স্পর্শকে সমীকরণ বের করতে, একই সাথে অবিলম্ব। এখন যে ম্যাথগুলো ওইগুলো আরো সহজ, মানে এই টাইপের চেয়েও সহজ। যেমন এই টাইপের মধ্যে আরেকটা টাইপ আছে যেখানে শুধুমাত্র তোমার স্পর্শকে ঢাল বের করতে বলে, স্পর্শকের সমীকরণ না। এতক্ষণ আমরা যেটা করছি, স্পর্শকে ঢাল বের করছি, তারপর সেই ঢালকে ব্যবহার করে আমরা স্পর্শক সমীকরণ বের করছি। বাট এখন আমাদের যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলোর মধ্যে শুধুমাত্র কি বলবে? স্পর্শকে ঢাল বের করতে বলবে। তো সবচেয়ে বেশিবার বোর্ডে আসে এবং বুয়েটে আসে একটা ম্যাথই করাই ফেলি, তাহলে এই টাইপের বাকি ম্যাথগুলো আরো ইজি, ওগুলো খুব বেশি আর করাইতে হবে না। তো এই টাইপটা দেখো, y is equal to x plus 1 into x minus 1 into x minus 3। এটা হচ্ছে একটা বক্ররেখা। এখন বলা হইতেছে যে এই বক্ররেখার যে সব বিন্দুতে x অক্ষকে ছেদ করে ওই সকল বিন্দুতে স্পর্শকের ঢাল, ওই সকল বিন্দুতে স্পর্শকের ঢাল কত? এইটা আমার কাছে চাওয়া হয়েছে। ওকে, যে সব বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে ওই সব বিন্দুতে স্পর্শকের ঢাল কত? তার মানে আমার কিছু বিন্দু বের করতে হবে। বিন্দু বের করে ডিফারেন্সিয়েশন করব, ওই বিন্দুগুলোতে ঢাল কত বের করলে আমার অ্যান্সার শেষ। কোন সমীকরণও লেখা লাগবে না। তাহলে এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, তোমরা কি বলতে পারবা যে সব বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে ওই সব বিন্দুতে y এর মান কত হবে? 0। সুতরাং ওই বিন্দুগুলোর জন্য ওই বিন্দুগুলোতে কি হবে? ওই বিন্দুগুলোতে
y is equal to 0 হবে। y is equal to 0 মানে কি x plus 1 into x minus 1 into x minus 3 is equal to 0 হবে। এটা যদি 0 হয় সুতরাং হয় কি হবে x plus 1 is equal to 0 অথবা x minus 1 is equal to 0 অথবা x minus 3 is equal to 0। সুতরাং x is equal to তুমি বিন্দুগুলোর ভুজ কয়টা পাইছো? একটা ভুজ পাইছো -1, আরেকটা ভুজ পাইছো +1, আরেকটা ভুজ পাইছো +3। এখন আমার কি করতে হবে? কোটিও তো আমি জানি, কোটি তো 0, কোটি তো হচ্ছে y is equal to 0 কারণ ওই সব বিন্দুতে তো y is equal to 0। সুতরাং আমি বিন্দু পাইছি তিনটা। বিন্দুগুলো কি কি? বিন্দুগুলো হচ্ছে একটা হচ্ছে -1,0 বিন্দু, আরেকটা হচ্ছে 1,0 বিন্দু, আরেকটা হচ্ছে 3,0 বিন্দু। সুতরাং আমি এরকম তিনটা বিন্দু পাইলাম, ঠিক আছে। এইবার আমার কাজ হচ্ছে এই তিনটা বিন্দুতে যে স্পর্শকটা আঁকা সম্ভব ওই স্পর্শকের ঢাল বের করা। সো এখন আমার কাজ কি? এই যে সমীকরণ, এই বক্ররেখাটা দেওয়া আছে, এই বক্ররেখা ডিফারেন্সিয়েশন করে ওই বিন্দুগুলো বসায় দেওয়া। ওই বিন্দুগুলো বসায় দিলে কি হবে? ওই বিন্দুগুলোতে ঢাল বের হয়ে গেল। আমার আর কষ্ট করে স্পর্শকের সমীকরণ আঁকতে হবে না, আরো সহজ করে দিল না কাজ। এটা কিন্তু বইটা আসছে এবং অনেকবার বোর্ডে আসা একটা ম্যাথ। সো তোমরা একটা কাজ করতে পারো, ডিফারেন্সিয়েশনটা করার আগে আমি ডিরেক্ট একটা সূত্র জানি, এই তিনটা থাকলে ডিরেক্ট কোন সূত্র, কিন্তু ওইটা তোমাদের মাথায় লোড দিয়ে লাভ নাই। এত ফর্মুলা কম মুখস্থ করাই ভালো। আমরা একটা কাজ করি, আমরা এটাকে ডিরেক্ট গুণ করে দিই। গুণ করে আগে জিনিসটাকে সিম্পল করি। x + 1 আর x - 1 এর গুণফল কত আসবে? x² - 1 ইনটু কত? x - 3। চাইলে এবার ইউভি অ্যাপ্লাই করে দিতে পারো, অথবা চাইলে আরেকটু করতে পারো। আরেকটু করলে কি আসবে? যদি আমরা গুণ করে দিই ডিরেক্ট, তাহলে x² x এর সাথে গুণ হলে কত হবে? x³ - 3x² - x + 3। সো আমার y is equal to এই বক্ররেখাটা থাকে। সুতরাং ডিফারেন্সিয়েশন কত হবে? dy dx is equal to হবে 3x² - 6x - 1। সুতরাং এখন আমার বিন্দু কোনটা কোনটা? বিন্দু হচ্ছে, দেখো আমার এই বিন্দুগুলোতে ঢাল বের করতে বলছে। আমি তো অলরেডি ডিফারেন্সিয়েশন করে ফেলছি, ঢাল বের করে এখন আমার জাস্ট এক লাইন বাকি, ঠিক আছে। এখন আমার কি করতে হবে? জাস্ট এই বিন্দুগুলো লাগবে। ওমা, এটা কি হইলো? -6x - 1, তাই তো? -6x - 1। সুতরাং এই বিন্দুগুলোতে আমি ঢাল বের করবো। সুতরাং প্রথমে dy dx at -1,0 মানে কি? সব জায়গায় -1 বসা দাও। 3 × -1 হোল স্কয়ার -6 × -1 -1। অ্যানসার কত আসবে? 3 + 6 - 1 মানে হচ্ছে 8। ঢাল আসলো 8। এটা একটা অ্যানসার। আর একটা অ্যানসার হচ্ছে dy dx at 1,0। সুতরাং 3 × 1 স্কয়ার -6 × 1 - 1 তাহলে কত হবে? 3 - 6 - 1 মানে কত? -4। এটা হচ্ছে আরেকটা অ্যানসার, -4। এবার dy dx at কোন বিন্দু? 3,0। 3,0 বিন্দুতে এবার ঢাল বের করতে বলছে। 3 × 3 স্কয়ার -6 × 3 - 1 মানে 3 স্কয়ার মানে 9, 9 × 3 মানে 27 -18 -1। সো এখানে আছে -19, -19 করলে এখানে থাকবে +8। সো +8 কি আসে? আরেকবার দুইবার +8 আসে নাকি আমি ভুল করলাম কোথাও? না স্যার, এটি আসে। ওকে, সো আমার ঢাল পাচ্ছি দুইটা। এবার পাচ্ছি +8 পাচ্ছি দুইবার, আর একবার পাচ্ছি হচ্ছে কত? আরেকবার পাচ্ছি -4। তো শেষ। তো এই বইটা আসা একটা ম্যাথ ছিল এটা। এখানে আমাদের কি করছে? প্রথমে আমাদের একটা বক্ররেখা দেওয়া ছিল, এই যে y is equal to এই বক্ররেখাটা দেওয়া ছিল। এবার বলছে এই বক্ররেখাটা প্রথমে আমাদেরকে ঢাল বের করার জন্য আমাদের কি লাগবে? বিন্দু লাগবে। যে কোনো একটা বিন্দুতে তো আমরা ঢাল স্পর্শকে ঢাল বের করবো, ডিফারেন্সিয়েশন করে বিন্দু বসাবো। তো আমাদের বিন্দু দেয় নাই। বিন্দু না দিয়ে আমাদের একটা হিন্স দিছে বিন্দু বের করা। হিন্সটা কি? হিন্সটা হচ্ছে এক্স অক্ষকে নাকি ছেদ করছে ওই বিন্দুগুলো। যেই বিন্দুগুলোতে ঢাল বের করতে বলতো ওই বিন্দুগুলো নাকি আবার এক্স অক্ষকে ছেদ করছে। তাহলে ওই বিন্দুগুলো কোটি জানি আমি। কোটি হচ্ছে y is equal to 0। এখন যাতে আমার ভুজ বের করা দরকার, y এর জায়গায় 0 বসায় দিচ্ছি, ভুজগুলো পেয়ে গেছি। সুতরাং বিন্দুগুলো পেয়ে গেলাম। বিন্দুগুলো কত আসছে? এই তিনটা ছিল আমাদের বিন্দু। সো এই তিনটা বিন্দুও পেয়ে গেছি। এরপর আমরা জাস্ট একটা কাজ করছি, ডিফারেন্স এই জিনিসটাকে গুণ করে একটু সহজ করে নিলাম। সহজ করে নিয়ে তারপর ডিফারেন্সিয়েশন করছি। তারপর ডিফারেন্সিয়েশন করলাম, ঢাল বের হয়ে গেল। তারপরে নির্দিষ্ট বিন্দুতে ঢাল বের হয়ে গেল। সেটাই ছিল আমাদের অ্যান্সার। এই ম্যাথটা বুঝছো কিনা বলো তো সবাই? বুঝতে পারছো সবাই? জি স্যার। সো সো চলো এখন আরেকটা ম্যাথ করি। তোমরা কি বোর হইতেছো নাকি? আজকে একটু লেংদি ক্লাস হবে আর কি, 4:15 পর্যন্ত। চাচ্ছি পুরো ক্লাস এই চ্যাপ্টারটা আজকে শেষ করতে চাচ্ছি আর কি। সো দেখি পারবো ইনশাল্লাহ।
সো ওয়াই স্কোয়ার মানে অঙ্ক কম করাইলে তো অনেক তাড়াতাড়ি শেষ করা যায়, বাট সবগুলো করা টাইপ করাইতে চাইলে একটু টাইম লাগে। সো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। সো এটা হচ্ছে একটা বক্ররেখা। এই বক্ররেখার এখন আমাদেরকে কি বলছে, এটা তোমরা করবা। আমাদের বিন্দু দিল এটি স্কোয়ার আর একটা দিচ্ছে 280। এই বিন্দু যেটা কিন্তু বোর্ডে আসছে অনেকবার, ওকে। সো বলতেছে এই বিন্দুতে ঢাল বের করতে বলছে। পারবা না? সবাই পারবা? সবাই একটু করো এটা। এই বিন্দুতে ঢাল বের করবা। আর আগের ম্যাথগুলোর চেয়ে কিন্তু এই ম্যাথগুলো আরো সহজ, কারণ আগের ম্যাথে ঢাল বের করার পরে আবার স্পর্শকের সমীকরণ বের করতে হতো। এখন আমাদের লাইফ আরো ইজি, আমরা জাস্ট ঢাল বের করলেই শেষ। তো সবাই একটু করো। আমি সবচেয়ে কঠিন টাইপটা সবার আগে করাইছি, আর এখন সহজ টাইপ গুলো করাবো। জাস্ট আর 2-1টা টাইপ বাকি। সবাই একটু এটা করো এবং বলো ঢালের মান কত আসছে। খুবই সহজ। টু ডিভাইডেড বাই টি আসে। একটু ওয়েট করো। 2 ডিভাইডেড বাই টি আসছে তো মনে হয় ভুল হয়েছে। 1/t আসার কথা। 1/t আসে কিনা দেখো তো। জি স্যার, ঢাল আমি হচ্ছে 1/t কাটাইতে আসার কথা। ভুলে গেছি। জি ভাই 1/t 1/t আসে। ওকে। সো আমরা এই টাইপটা আশা করি বুঝতে পারছি। এই টাইপের সবচেয়ে কঠিন একটা ম্যাথ ছিল, যেটা বইটা আসছে ওটা আমি করাই ফেললাম প্রথমে। বাকি ম্যাথগুলো আরো সহজ। এই দেখছো মানে 2-1 লাইনে শেষ। এগুলো নাকি বোর্ডে আসে। তো তোমরা বোর্ডের ম্যাথগুলো টেস্ট পেপার সলভ করতে গেলে দেখো আর কি, যেটা হাসবা আসলে, মানে এত সহজ ম্যাথ। সো শেষ। সো এটাও শেষ। এই টাইপ শেষ। এখন আমরা আরেকটা টাইপে আসি। ওই যে প্রথমে একটা থিওরি পড়ছিলাম, এক্স ঢাল বলা থাকবে এক্স অক্ষের সমান্তরাল অথবা এক্স অক্ষের উপর লম্ব। এখন আমরা ওই টাইপে যাব, ঠিক আছে। তো এখন আমাদেরকে ইনফরমেশন যেটা দেওয়া থাকবে, ধরো টাইপ 3 নাম দিলাম, এখানে ইনফরমেশন যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে কি এক্স অক্ষের সমান্তরাল ঢালের ইনফরমেশন দেওয়া থাকবে না। তো স্পর্শক বলবে স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল অথবা লম্ব এই দুইটা ইনফরমেশন দেওয়া থাকবে এবং অন্য কিছু বের করতে বলবে। এতক্ষণ আমরা ঢাল বের করছি, এখন আমাদেরকে ঢালের ইনফরমেশন দেওয়া আছে, অন্য কিছু বের করতে বলবে, বিন্দু বের করতে বলবে। এতক্ষণ আমরা বিন্দুর সাহায্যে ঢাল বের করছি, আর এখন আমাদের ওই স্পর্শকে ঢালের ইনফরমেশন দেওয়া থাকবে, আমরা বিন্দু বের করবো, মানে উল্টা কাজ, ভাইস ভার্সা। সো চলো প্রথম একটা ম্যাথ করতে, সেটা অনেকবার বোর্ডে আসা। এখানে কি বলা হয়েছে দেখো, y is equal to x cube minus 3x plus 2। এইটা হচ্ছে বক্ররেখা। এখন বলা হচ্ছে ওই সব বিন্দু বের করতে যেই বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল। ওই সকল বিন্দু বের করো যেসব বিন্দুতে এর স্পর্শক x অক্ষের সমান্তরাল। কোশ্চেন হচ্ছে এইটা, এই হচ্ছে বক্ররেখা। এখন এই বক্ররেখার কোন বিন্দুগুলাতে এটা এক্স অক্ষের সমান্তরাল হবে স্পর্শক। ধরো এই একটা যদি বক্ররেখা হয়, তাহলে এই বক্ররেখার কোন কোন বিন্দুতে এক্স অক্ষের সমান্তরাল হবে। যদি আমরা স্পর্শক আঁকতে চাই, তো দেখবা যে সব, তুমি যদি এই জায়গায় স্পর্শক আঁকো, এই বিন্দুর স্পর্শক কিন্তু এক্স অক্ষের সমান্তরাল হইলো না। কিন্তু তুমি যদি এই বিন্দুতে স্পর্শক আঁকো, দেখো এটা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল, এই বিন্দুতে এক্স অক্ষের স্পর্শক কিন্তু সমান্তরাল। এখন ওরা বলে দিচ্ছে যে কি আমি স্পর্শকটা সমান্তরাল সেটা জানি, তাহলে তুমি আমাকে এই যে বিন্দু আছে x1 y1 এই বিন্দুটা বের করে দাও, আর x2 y2 এই বিন্দুটার মান আসলে কত সেটা বের করে দাও। ঠিক আছে, এখনকার কোশ্চেনটা হচ্ছে অনেকটাই এরকম। আশা করি কোশ্চেনটা তোমরা ধরতে পারছো। কোশ্চেন ধরতে পারলে এখন আমাদের কাজ কি আমি তোমাদেরকে বলি, আমি একটা ম্যাথ করে দিই। ভাইয়া আমাদের তো বক্ররেখা দেওয়াই আছে। হ্যাঁ বলো। ভাইয়া এখানে কি দুইটা বিন্দুই হবে? না না, দুইটা বিন্দু কেন হবে, মানে আর এখানে একটা দুইটা বিন্দু, দুইটার বেশি বিন্দু হইতে পারে। ঠিক আছে, এটা ডিপেন্ড করে তোমার ফাংশন কি দেওয়া আছে। তোমার ফাংশন যদি 4 ঘাতি দেওয়া থাকে, বিন্দু হবে 3টা, কারণ ডিফারেন্সিয়েশন করলে তো তোমার আসলে একটা ঘাত কমে যাবে। ঠিক আছে, এরকম আর কি। আমরা দেখবো, এটা সমস্যা নেই। 3 ঘাত যেহেতু আছে, এখানে দুইটা বিন্দু আসবে। আচ্ছা, তো এখন আমাদের দেখো এক্স অক্ষের সমান্তরাল বলতে স্পর্শক যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, তাহলে ওই স্পর্শকের ঢাল কত হবে? ঢাল হবে 0। তাহলে এখন আমরা এই সমীকরণটাকে ডিফারেন্সিয়েশন করে তার স্পর্শকের ঢালটা বের করি। x³ - 3x + 2
সুতরাং ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 3x স্কয়ার মাইনাস 3। আচ্ছা বলতেছে তো এই স্পর্শকগুলা কি x অক্ষের সমান্তরাল, সুতরাং ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু কি হইতে হবে, ডিওয়াই ডিএক্স মাস্ট বি 0। তো ডিওয়াই ডিএক্স যদি 0 হয় তাহলে 3x স্কয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু কি হবে, ডিওয়াই ডিএক্স এর মান তো 3x স্কয়ার মাইনাস 3। তো এইটা কত হবে, 0 হবে। এইটা যদি 0 হয় 3x স্কয়ার ইজ ইকুয়াল টু কত আসলো 3, x স্কয়ার ইজ ইকুয়াল টু কত আসলো 1, x ইজ ইকুয়াল টু কত আসবে প্লাস মাইনাস 1। ওকে, সো আমরা কিন্তু x এর দুটা মান পেয়ে গেছি। এখন বিন্দু বের করার জন্য আমাদের কি লাগবে, একটা ভুজ লাগবে, একটা কোটি লাগবে। সো আমরা ভুজ জানি, একটা হচ্ছে 1 কমা জানি না, আবার আরেকটার ক্ষেত্রে -1 কমা জানি না। এখন যে জিনিসটা জানি না সেই জিনিসটা এখন বের করতে হবে। আমাদের এখন ইকুয়েশন কি দেওয়া ছিল, দেখো ইকুয়েশন দেওয়া ছিল y = x³ - 3x + 2। তো y = x³ - 3x + 2। তাহলে একবার পুরো সমীকরণের মধ্যে যদি আমি x = 1 বসাই, 1 এর রেসপেক্টে তার কোটি পাবো। আবার x = যদি -1 বসাই, -1 এর রেসপেক্টে তার কোটি পেয়ে যাব। তো 1 বসাই দিই, 1 - 3 + 2, অ্যানসার কত আসবে 0। তাহলে একটা বিন্দু হচ্ছে 1, 0। আবার যদি -1 বসাই, -1³ -3 × -3 + 2। সো এইটার জন্য কোটি কত আসতেছে দেখো তো, -1 + 3 + 2। তাহলে এটার জন্য কোটি আসতেছে 4 না, এটার জন্য কোটি আসতেছে 4। ওকে 4। তাহলে আরেকটা বিন্দু কত, -1, 4। সো এই ছিল আমার নির্ণয় দুইটা বিন্দু। সুতরাং অ্যানসার কি হবে 1, 0 একটা বিন্দু, যেই বিন্দুর স্পর্শকের ঢাল কি 0, মানে যেই বিন্দুতে স্পর্শক হচ্ছে x অক্ষের সমান্তরাল। আর একটা বিন্দু কোন কত -1, 4, এই বিন্দুতেও স্পর্শক কি হবে x অক্ষের সমান্তরাল। সো আমি তোমাদের গ্রাফিক্যালি জিনিসটা একটু দেখাই, যে এটা একটা এক্সট্রা কাজ, মানে তোমাদের একটু ভিজুয়ালাইজেশনের জন্য আর কি। ঠিক আছে, তো তোমরা চাইলে তোমরা ডেসমোজের মধ্যে এই গ্রাফটা আঁকতে পারো, এই গ্রাফটা আইকা তোমরা দেখতে পারো। দেখবা যে এই গ্রাফটা এমন এমন জায়গায় টার্ন নিচ্ছে, যে জায়গাগুলোতে তার স্পর্শক হচ্ছে 1। আমি তোমাকে গ্রাফটা আমি বলি যে আনুমানিকভাবে গ্রাফটা কেমন হবে। 1, 0 বিন্দুটা কেমন, 1, 0 বিন্দু ধরো এই জায়গায় 1, আরেকটা বিন্দু কত -1, 4, -1, 4 ধরো এই জায়গায়। তুমি দেখবা গ্রাফটা অনেকটাই এরকম হবে, হইতে পারে এরকম, সম্ভাব্যভাবে এরকম হইতে পারে, এরকম হইতে পারে সম্ভাব্য, বুঝছো? কারণ দেখো এই বিন্দুটা ছিল -1, 4। তো এই যে -1, 4 স্পর্শকে ঢালাকো, স্পর্শকটা দেখো x অক্ষের সমান্তরাল। আবার এই বিন্দুটা কত 1, 0। তো এখানে স্পর্শক আঁকো, দেখো এই স্পর্শকটা কিন্তু x অক্ষের সমান্তরাল। তাহলে অনেকটাই, এই জন্য তুমি যখন ডিফারেন্সিয়েশন করবা, তুমি কিন্তু একটা ডিফারেন্সিয়েশন থেকে তুমি কিন্তু ওই গ্রাফটার চেহারা কেমন হবে সেটাও কিন্তু তুমি চাইলে বলতে পারবা। ডিফারেন্সিয়েশন করলে কিন্তু অনুমান করা যায় যে গ্রাফটা আসলে টার্ন নিবে কোন জায়গায়। ঠিক আছে, টার্ন নিবে কোন জায়গায়, কারণ যেসব জায়গায় ডিফারেন্সিয়েশন 0 ওইসব জায়গায় তো টার্ন নিবে, তাই না? কারণ ওইসব জায়গায় হচ্ছে ঢাল স্পর্শক হচ্ছে x অক্ষের সমান্তরাল হবে, স্পর্শক x অক্ষের সমান্তরাল হইতে হইলে তো ওই জায়গায় টার্ন নিয়ে আসতে হবে, ঠিক না? আচ্ছা, এটাকে এক্সট্রা কথা বললাম আর কি। তো এই হায়ার লেভেলে এগুলো নিয়ে আরো কিছু কাজ আছে, তো ওইটা আপাতত শেয়ার করার মতো না, পরে করবো যদি কখনো সিলেবাস শেষ হয় আর কি। সো এই ম্যাথটা কি বুঝতে পারছো, সেকেন্ড টাইপ এক্স অক্ষের সমান্তরাল রিলেটেড কিছু থাকলে। সো আমি তোমাদেরকে অ্যাডমিশন টেস্টে আসা একটা ম্যাথ দিচ্ছি, তো এই ম্যাথটা তোমরা এখন করবা। রুয়েটে আসা একটা ম্যাথ, দেখো এটা পারো কিনা। পারবা। y³ = x² × 2a - x। সো এইটা হচ্ছে আমার সেই বক্ররেখা। আমাকে বলা হয়েছে এই বক্ররেখার কোন বিন্দুতে এটা স্পর্শক সমান্তরাল হবে x অক্ষের, কোন বিন্দুগুলোতে এটার স্পর্শক x অক্ষের সমান্তরাল হবে, কোন বিন্দুগুলোতে স্পর্শক x অক্ষের সমান্তরাল হবে, ওই বিন্দুগুলা বের করো। সবাই একটু দ্রুত করো তো, আমাদের কিন্তু কাছে কিন্তু খুব বেশি সময় নাই, ঠিক আছে? তো একটু দ্রুত করো, দ্রুত করে আমাকে জানাও। প্রশ্নটা কি? ওই যে আগের তার মতোই, কোন বিন্দুগুলো বের করবা, কোন বিন্দুতে এইটার স্পর্শক x অক্ষের সমান্তরাল। কোন বিন্দুগুলোতে x অক্ষের সমান্তরাল এটার স্পর্শক, সেটা বের করো, সেই বিন্দুগুলো বের করো।
একটু দ্রুত করতে হবে, ওকে? একটু দেখো তো দ্রুত পারো কিনা, তাড়াতাড়ি। তোমাদের কাজ হচ্ছে ডিফারেন্সিয়েশন করা, এরপরে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0 ধরে এক্স এর মানগুলো বের করে ফেলা। এক্স এর মান বের করে ফেললে ওই এক্স এর মানটা যদি আবার এই সমীকরণে এসে বসায় দাও, ওয়াই এর মান পেয়ে যাবা। আমি একটু বিন্দুগুলো বলে দিচ্ছি, তোমরা দেখো এটা আসে কিনা। 0 0 একটা বিন্দু আসবে, আরেকটা বিন্দু আসবে 4a/3, আর হচ্ছে 2 √3a। এরকম দুইটা বিন্দু আসার কথা। দেখো তোমরা এরকম দুইটা বিন্দু আনতে পারো কিনা। ভাই প্রথম তিনটা মিলেছে কিন্তু লাস্টেরটা এটা এইভাবে মানে মিলাইতে পারতেছি না। আমার আচ্ছা, তোমাদের বলো তো 4a/3 আসছে। হ্যাঁ 4a/3 আসলে জাস্ট 4a/3 এক্স এর জায়গায় বসায় দাও। এক্স এর জায়গায় বসায় দিলে কিছু একটা আসবে, তো ওই কিছু একটাই তোমার অ্যান্সার, ঠিক আছে? ক্যালকুলেশন করলে হয়তো বা এরকম কিছু একটা আসবে, বুঝছো? ভাই যদি শুধু ঘনমূলটা রেখে দিই সমস্যা না ভাঙায়? ওয়াই এর মান তো লাগবে, এর ওয়াই সাথে এর মান তো ঘনমূল তো তোমার করতে হবে। 4a/3 আর তুমি দেখো এখানে 32 4a/3, হ্যাঁ 4a/3 এর পরে 32a³/9 আসছে। আচ্ছা, তো আমি যদি y কিউব ইজ ইকুয়াল টু x এর জায়গায় 4a/3 বসাই দিই, 4a/3 স্কয়ার ইনটু 2a মাইনাস 4a/3, তাই তো? 4a/3। এখন নুইন কি চাচ্ছ এরকম যে ঘনমূল করে দিবা y ইজ ইকুয়াল টু কিউব রুট হ্যাঁ ভাই এইভাবেই 4a/3? অ্যান্সার রেখে দিব। হ্যাঁ এটা হইতে পারে, না এটা করতে পারো, কিন্তু ওই সিম্পলিফাইড রাখলে জিনিসটা সুন্দর লাগে আর কি। এই পর্যন্ত রাখলেও কিন্তু এটা হবে, ঠিক আছে? কারণ যেহেতু এখানে তো a এর কোনো মান নাই, তাহলে জিনিসটাকে আর সিম্পলিফাই রাখলে হবে, বাট আরেকটু সিম্পলিফাই করা ভালো। তো এই পর্যন্ত আনতে পারলে তো হইছে, তোমাদের অ্যান্সার হইছে। সো এক্স এর মান একবার আসবে হচ্ছে x এর মান 0, আর একবার আসবে 4a/3। এই পর্যন্ত আসছে সবার? একটা x এর মান আসবে 0 আর একটা x এর মান আসবে 4a/3। 0 বসাইলে পাবা 0, তাহলে 0,0 একটা বিন্দু, আর একটা বিন্দু কত হবে 4a/3, অনেক হাবি যাবে কিছু একটা আসবে। ভাইয়া তো যাই হোক, হ্যাঁ বলো। যদি এখানে সমান্তরালের জায়গায় লম্ব বলতো মানে লম্বভাবে হ্যাঁ আসতো। লম্ব প্র্যাকটিস গুলো আমরা এখন করি নাই, লম্ব প্র্যাকটিস এখন আমরা যাবো, এই জন্য বলতেছি তাড়াতাড়ি করো, লম্ব দুইটা ম্যাথ দেখাই। সো হইছে তোমাদের এই জি ম্যাথটা স্যার, সবার এটা হইছে, তাই তো? হচ্ছে। ওকে, এখন চলো এবার হচ্ছে আমি 2-3টা ম্যাথ দেখাবো, যেগুলো হচ্ছে যদি বলা হয় যে আমার স্পর্শকটা এক্স অক্ষের সাথে লম্ব হয়ে গেছে, তখন আমি কি একটা করব? কোশ্চেন, মোটামুটি একই কাজ। হ্যাঁ বলো। 0 আসতেছে না, 4a/3 বারবার আসতেছে। না মানে ও তোমার দুইটাই 4a/3 আসছে এক্স এর মান? না ভাই না, একটা মান আসছে, আরেকটা মান আসতেছে না। আরেকটা মান আসতেছে না? করণের কারণে হয়তো। তুমি কোথাও না ভুল মানে করছো, বা কিছু কাটাকাটি করে বাদ দিয়ে দিছো নাকি? কি ভাই এক্স এক্স কাটা পড়ছে তো এই কারণে। ও ওইটা যদি না কেটে তুমি কমন নিয়ে ইয়া করো, তাহলে আর কি হয়তো 4a/x=0 আসবে আরেকটা বিন্দু, বুঝতে পারছো? তো ওইটা তুমি নিজে ঠিক করে কোনটা নিও। বেটার হবে মানে কমন নিয়ে করা? না না, হ্যাঁ কমন নিয়ে তুমি কাটতে পারবে না তো, কারণ x এর তো একটা মান আছে, তুমি এটা কেটে দিলে তো সমস্যা। কমন নিয়ে করো, ঠিক আছে? ওকে, সো এবার আসো আমি তোমাদেরকে দেখাই যে যদি y অক্ষের সমান্তরাল, এটা যদি আমার কোশ্চেনটা দুই ভাবে থাকতে পারে, x অক্ষ y অক্ষ, বলতে পারে y অক্ষের সমান্তরাল। আচ্ছা y অক্ষের সমান্তরাল মানে তো x অক্ষের উপর লম্ব, যেটা y অক্ষের, দেখো y অক্ষের সাথে প্যারালাল, সেটাই তো x অক্ষের উপর কি লম্ব, সেটা x অক্ষের উপর লম্ব। দুই ভাবে কোশ্চেন দিতে পারে, বলতে পারে y অক্ষের সমান্তরাল যেসব বিন্দুতে y অক্ষের সমান্তরাল ওই বিন্দুগুলো বের করো, অথবা বলতে পারে কি x অক্ষের উপর লম্ব ওই বিন্দুগুলো বের করো। তো চলো আমরা একটা ম্যাথ দেখি, ম্যাথ দেখলে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। সো অনেকবার বোর্ডে আসছে একটা ম্যাথ, দেখো মানে এই চ্যাপ্টার থেকে খুব ভালোই বোর্ডে আসে। তো আমি লাস্টের যে 3টা চ্যাপ্টার করতেছি, যারা এই 3টা চ্যাপ্টারে মনোযোগ কম দিবা, এই 3টা চ্যাপ্টারে মনোযোগ দিলেই তুমি ডিফারেন্সিয়েশনে একটা সেট কমন পাবো কনফার্ম। হাইয়েস্ট প্রথম দিকের চ্যাপ্টারগুলো থেকে হাইয়েস্ট ক নম্বর আসতে পারে, হাইয়েস্ট, বাট সব আসবে লাস্টের দিকের চ্যাপ্টারগুলো থেকে। অলরেডি একটা চ্যাপ্টার করাইছি লাস্টের আগেরটা, এখন এইটা, এরপরে আরেকটা আছে। এই 3টা চ্যাপ্টার থেকে সব কোশ্চেন হয় বোর্ড পরীক্ষায়, মানে বোর্ড পরীক্ষা হয় আর কি, ঠিক আছে? তো এখন চলো আমরা বলতেছে এই হচ্ছে কি আমার বক্ররেখা, মানে যেসব বিন্দুতে
লম্ব, যেসব বিন্দুতে ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল অথবা কি এক্স অক্ষের সাথে লম্ব, এক্স অক্ষের সাথে লম্ব, ওই বিন্দুগুলো বের করতে বলছে। তো ওই বিন্দু বের করার জন্য আগে কি করব, ডিওয়াই ডিএক্স করি, চলো ডিফারেন্সিয়েশন করি। তো এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে 2x, 4y স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে 8y ইনটু ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু কি 0। আচ্ছা এখন ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু কত আসবে 8y ইনটু ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু কত আসতেছে তাইলে -2x। আচ্ছা এখন ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু কত, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু -2x ডিভাইডেড বাই 8y। তো কাটাকাটি করলে থাকবে -x/4y, ঠিক আছে। আচ্ছা যেসব বিন্দুতে সরল রেখাটা বা স্পর্শকটা এক্স অক্ষের উপর লম্ব বা ওয়াই অক্ষের প্যারালাল, ওইসব বিন্দুতে dx dy কত, dx dy কত 0 না, dx dy 0 না, dx dy কিন্তু 0, ঠিক আছে। এটা কিন্তু আমরা আজকে শুরুর দিকে অনেক আলোচনা করছি। আচ্ছা এখন বলো তো আমার dy dx কত আসছে, dy dx ইজ ইকুয়াল টু আসছে -x/4y। সুতরাং আমার dx dy কত হবে এখান থেকে বলো, dx dy ইজ ইকুয়াল টু কত হবে -4y/x। উল্টায় দিলাম, উল্টায় দিলে dx dy চলে আসলো, ঠিক আছে। সুতরাং যেসব বিন্দুতে আমার সরল রেখাটা এক্স অক্ষের উপর লম্ব, ওইসব বিন্দুতে কি হবে dx dy 0 হবে। সুতরাং -4y/x ইজ ইকুয়াল টু 0 হবে। সুতরাং x y ইজ ইকুয়াল টু কত আসবে, y ইজ ইকুয়াল টু কত আসলো আমার এখানে, y ইজ ইকুয়াল টু আসলো 0, ঠিক আছে। সো এখন যদি y ইজ ইকুয়াল টু 0 যদি আমি মেইন সমীকরণে বসায় দেই, মেইন সমীকরণটা কই, এই যে এটা ছিল আমার মেইন সমীকরণ। তো এটা ছিল আমার মেইন সমীকরণ। তো y ইজ ইকুয়াল টু 0 যদি মেইন সমীকরণে বসায় দেই, তাহলে এখন আমি x এর মানগুলো পেয়ে যাব। সো y ইজ ইকুয়াল টু 0 বসায় দাও, x স্কয়ার প্লাস 4 ইনটু 0 স্কয়ার ইজ ইকুয়াল টু 8। সুতরাং x স্কয়ার ইজ ইকুয়াল টু কত 8, আর x ইজ ইকুয়াল টু কি হবে +-√8। এটাকে লেখা যায় +-2√2, √8 কে লেখা যায় 2√2, +-2√2। সুতরাং নির্ণয় বিন্দুগুলো কি, একটা হচ্ছে 2√2, 0, আর একটা হচ্ছে -2√2, 0। একদম আগের অঙ্কের মতোই, শুধুমাত্র তুমি কি করবা ডিওয়াই ডিএক্স, প্রথমে ডিওয়াই ডিএক্স আগের অঙ্কের মতোই বের করবা। এরপর আমরা লিখতাম ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0, 0 লিখে x বা y এর মান বের করতাম। এখন আমরা লিখবো উল্টায় দিব, তাকে উল্টায় দিয়ে dx dy বের করব, dx dy বের করে dx dy ইজ ইকুয়াল টু 0 ধরবো, 0 ধরে dx dy এর মান থেকে y এর মান পাইলাম, y এর মান মেইন সমীকরণ বা বক্ররেখায় বসায় দিলে আমি x এর মানও কি করলাম পেয়ে গেলাম। সো এই হচ্ছে কি আমার অ্যানসার। আশা করি বুঝতে পারছো। যদি লম্ব থাকে, লম্ব থাকলে একই রকম বুঝছো, আগের মতোই করতে পারবা, বুঝছো কিনা বলো। বুঝছি স্যার। সবাই বুঝতে পারছো? তো সবাই যদি বুঝতে পারো করতে দিব নাকি একটা দাঁড়াও। আচ্ছা তোমরা বাসায় করতে পারবা, এগুলো কোনো সমস্যা নাই, খুব সহজ যেহেতু টাইপ। আমি আরেকটা টাইপ করি, আরেকটা টাইপ হচ্ছে এবার এক্স অক্ষের সমান্তরাল না, এক্স অক্ষের সাথে লম্ব না। এইবার যদি বলে যে এমন কিছু বিন্দুতে আমার বিন্দু বের করো, যেই বিন্দুতে দেখো তো আমার যদি এই একটা বক্ররেখা হয়, ধরো এটা হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ। এখন মনে করো এরকম বললো, যেই বিন্দুতে এই স্পর্শকটা এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করলো, এমনও বলতে পারে। তাহলে এই বিন্দুটা x1 y1 বিন্দুটা বের করবা। সো এখন বললো আমার স্পর্শকটা এক্স অক্ষের সাথে, এইবার যে টাইপ করাবো এই টাইপের মধ্যে, ঠিক আছে, এইবার যে টাইপ 4, এখানে আমার যে স্পর্শক থাকবে সেটা এক্স অক্ষের উপর লম্ব হবে না, এক্স অক্ষের সাথে সমান্তরাল হবে না, কিন্তু সে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আছে সেই কোণ বলে দেওয়া থাকবে, ঠিক আছে, কোণ গিভেন থাকবে। তো কোণ যদি গিভেন থাকে তো ডিওয়াই ডিএক্স এর মান আমি ওইখান থেকেও একটা সম্পর্ক আনতে পারবো, সেটা আমি দেখাবো, ঠিক আছে। তো চলো আমি একটা এক্সাম্পলে যাই। আচ্ছা তো ধরো প্রথম একটা ম্যাথ, আচ্ছা দাঁড়াও কোনটা দিয়ে শুরু করি দেখি।
আচ্ছা ধরো এমন বললো যে এ এর মান কত হলে y is equal to ax into 1 minus x এই বক্ররেখা মূল বিন্দু মানে কত, তার ভুজকোটি কত, মূল বিন্দু মানে হচ্ছে 0 0, মূল বিন্দুতে স্পর্শকটি x অক্ষের সাথে $30 অনেকবার বোর্ডে আসা, কিন্তু কখন 30 ডিগ্রি বলতে পারে, 60 ডিগ্রি বলতে পারে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। সো a এর মান কত হলে y is equal to ax minus x, ax into 1 minus x বক্ররেখার মূল বিন্দুতে বক্ররেখার স্পর্শকটি কি করবে, x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন একটা কাজ করি, মূল বিন্দুতে সে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তো প্রথমে একটা কাজ করি, মূল বিন্দুতে তার ঢালটা বের করি। চলো মূল বিন্দুতে তার ঢাল বের করার পরে আমি তোমাদের এই ম্যাথের অ্যান্সারে আসতেছি। তো প্রথমে y is equal to ax এর ঢাল বের করব, ax into 1 minus x, এটাকে কি লেখা যায়, ax minus ax স্কয়ার। সুতরাং dy dx is equal to কত হবে বলো তো, a minus 2ax। এইবার dy dx at 0 0 মানে মূল বিন্দুতে স্পর্শকের ঢাল কত বের হইলো দেখো তো, 0 0 যদি বসায় দেই a minus 2a into 0 মানে a বের হইলো। আচ্ছা তাহলে মূল বিন্দুতে স্পর্শকের ঢাল পাইছি হচ্ছে a। এখন মজার কথা হচ্ছে, এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে মূল বিন্দুতে কোশ্চেনে বলা আছে মূল বিন্দুতেই স্পর্শকটা, আমি তোমাদের ভিজুয়ালাইজেশনের জন্য সুবিধা হয়, চলো আমি একটু জিনিসটা আঁকি। ধরো একটা বক্ররেখা, ওকে, এরকম একটা বক্ররেখা, এই হচ্ছে কি আমার মূল বিন্দু। এখন এই বিন্দুতে সে স্পর্শক, এই হচ্ছে একটা স্পর্শক যেটা মূল বিন্দুতে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করছে, তাই তো, এক্স অক্ষের সাথে সে 30 ডিগ্রি কোণ তৈরি করছে। এখন আমরা সে যদি মূল বিন্দুতে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে তার ঢাল কত হবে বলতো, 10 30 ডিগ্রি না, 10 30 ডিগ্রি হবে না? সে যদি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে তার ঢাল কত হবে, 10 30 ডিগ্রি। আরেকটা কনফিউশন হচ্ছে, সে তো এক্স অক্ষের সাথে 30 ডিগ্রিতে এইভাবে তো সে 30 ডিগ্রি কোণ তৈরি করতে পারে না? অবশ্যই পারে। সে কিন্তু এক্স এটা অক্ষের দুই দিক নেগেটিভ না? থেকেই, হ্যাঁ, কিন্তু একটা জিনিস খেয়াল করো, সেকেন্ড কোয়াড্রেন্টের 10 এর মান কত, নেগেটিভ। তাহলে এইখানে যদি আমি 10 30 ডিগ্রি নিই, তার বাইরে একটা আমি মাইনাস নিয়ে নিলেই কিন্তু আমার হয়ে যাবে অ্যান্সার। অথবা তুমি 180 মাইনাস 30 ডিগ্রি করো, 150 ডিগ্রির মানও বের করতে পারো। সো 10 30 ডিগ্রির মান কত, 1/√3, আর মাইনাস 10 30 ডিগ্রি মাইনাস 1/√3। তাহলে এই বক্ররেখার ঢালের মান কত বের হইলো, 1/√3 অথবা মাইনাস 1/√3। আবার ডিফারেন্সিয়েশন করে আমি তার ঢালের মান কত পাইছি, a পাইছি। এই দুইটা জিনিস তো সমান হওয়া উচিত, তাই না? কারণ dy dx at 0 0 কিন্তু প্লাস মাইনাস 10 30 ডিগ্রি হবে, তাই না? সুতরাং এই দুইটা জিনিস সমান হবে মাস্ট, কারণ এইটাও ঢাল বুঝাচ্ছে, আবার ডিগ্রি দেওয়া হয়েছিল আমাদেরকে, ডিগ্রি। তো ডিগ্রির সাহায্যে যখন আমি ঢাল বের করেছি, ওই জিনিসটা যা বুঝাচ্ছে, আমি ডিফারেন্সিয়েশনের মাধ্যমে যে ঢাল বুঝে একই জিনিস বুঝাচ্ছে, তাহলে দুইটা জিনিস সেম হওয়া উচিত। তাহলে dy dx at 0 0 কত পাইছি, a পাইছি, আর প্লাস মাইনাস 10 30 ডিগ্রি কত আসছে, প্লাস মাইনাস 1/√3। তার মানে এর মান যদি প্লাস মাইনাস 1/√3 হয়, তখন কি হবে, এর মান কত হলে, দেখো এর মান কত হলে y is equal to ax into 1 minus x বক্ররেখা মূল বিন্দুতে
0 0 মানে মূল বিন্দু মানে কি 0 0 বিন্দুতে স্পর্শকটি কি করবে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এক্স অক্ষের সাথে যদি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে তার ঢাল আসে +-10 30 ডিগ্রি। ঠিক আছে, আবার আমি একইভাবে যদি আমি বক্ররেখা থেকে ঢাল বের করি ডিফারেন্সিয়েশনের মাধ্যমে চাইলে বের করে আনতে পারি। তো বক্ররেখা থেকেও আমি ডিফারেন্সিয়েশনের মাধ্যমে ঢাল বের করে আনলাম, 0 0 বিন্দু বসাই দিলাম, তখন তার ঢাল বের হইলো এ। আবার আমি কোণ দেওয়া ছিল, কোণের সাহায্যে তার ঢাল বের করলাম, সেটা আসছে +-1/√3। দুইটা জিনিস সমান হওয়া উচিত। তো দুইটা জিনিস যদি সমান হয় তখন এ এর মান কত আসবে? এ এর মান আসবে +-1/√3। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকবার বোর্ডে আসছে, তোমরা বুঝছো কিনা বলো? আগের ম্যাথের থেকে টাইপটা একটু ডিফারেন্ট, এটা আরেকটা টাইপের অঙ্ক। ঠিক আছে, এটা বুঝছো কিনা বলো? আরেকবার একটু বলেন তো। ভাই tan আমি মাইনাস পুরো প্লাস অঙ্কটা মাইনাস ওইটা শুধু প্লাস হওয়ার হ্যাঁ কথা প্লাস ছিল না? মাইনাসের ব্যাপারটা শুনো, শুধু প্লাস কেন হয় নাই, কারণ কোশ্চেনের মধ্যে একটা ঝামেলা করছে। কোশ্চেনের মধ্যে ওরা কি বলছে দেখো, ঢাল মানে কি? ঢাল মানে হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে সেই কোণের টেন থিটা। ধরো কোশ্চেনে যদি বলা থাকতো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সরলরেখার 30 ডিগ্রি কোণ তৈরি করছে, তাহলে ঢাল হইতো 10 30 ডিগ্রি। ওইখানে বলা ছিল এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করছে। কোনো কিছু যদি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে, তুমি দেখো তো এক্স অক্ষের সাথে তো এটাও তো এক্স অক্ষ, তাই না? এই পাশেরটাও যদি এক্স অক্ষ হয়, বাম পাশেরটাও তো এক্স প্রাইম, মানে এটাও তো এক্স অক্ষ। তাহলে এইভাবে তো সে মানে ওই মূল বিন্দু দিয়ে তো চাইলে আমি এইভাবেও তো একটা স্পর্শক আঁকতে পারি, যেই স্পর্শকটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করছে। এটাও তো এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি হয়েছে, ওইটাও তো 30 ডিগ্রি হয়েছে। তাহলে আমার কিন্তু দুইটাকেই কনসিডারেশনে আনতে হবে যদি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ বলা থাকে। আর যদি বলা থাকে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি, তাহলে তো ঋণাত্মক দিকের সাথে 30 ডিগ্রি তো হবে না, কারণ এটা তো ঋণাত্মক। তাহলে শুধুমাত্র এই একটাই আমার অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, আচ্ছা আমি পুরো কোশ্চেনটা আবার একটু তোমাদেরকে বুঝিয়ে বলি, এটা বুঝলে মোটামুটি এই চ্যাপ্টার অনেকটাই শেষ বলা যায়। ঠিক আছে, কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করো, শুরু থেকে বলতেছি। এখানে বলা হয়েছে এ একটা কনস্ট্যান্ট, এটার মান কত হলে যেই ইকুয়েশনটা আমাদেরকে দেওয়া আছে এই ইকুয়েশনের স্পর্শক, এই ইকুয়েশনের স্পর্শক এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করবে। আচ্ছা এর স্পর্শকটা যদি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে তাহলে তার ঢাল কত হবে? +-10 30 ডিগ্রি হবে, কারণ এক্স অক্ষের সাথে দুই দিক থেকে তুমি 30 ডিগ্রি কোণ তৈরি করতে পারো। তার মানে আমি তার ঢাল কিন্তু অলরেডি জেনে গেছি। সে যদি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে তাহলে তার ঢাল কিন্তু আমি অলরেডি জানি, +-10 30 ডিগ্রি তার ঢাল আমি জানি। এরপর আমরা যেহেতু আমাকে বলছে এ এর মান কত হলে তার ঢাল +-10 30 ডিগ্রি হবে সেটা বের করতে হবে, তাহলে আমার এ এর মানটা বের করতে হবে। তো আমরা যে কাজটা করছি এ এর মান বের করার জন্য, আমরা ওই বক্ররেখা, আমরা তো ঢাল অনেকভাবে বের করতে পারি। যদি আমাদের কাছে অ্যাঙ্গেল দেওয়া থাকে তাহলে আমরা যেটা করি ওই অ্যাঙ্গেলের টেন থিটা নেই, তাহলেও ঢাল বের হয়ে যায়। আবার আমাদের কাছে যদি বক্ররেখা দেওয়া থাকে বক্ররেখাকে ডিফারেন্সিয়েশন করে বিন্দুটা বসায় দেই, যে বিন্দুতে ঢাল বের করে স্পর্শক আঁকতে বলছে, তাহলেও কিন্তু আমাদের ঢাল বের হয়ে যায়। তাহলে আমরা যেটা করলাম সেকেন্ড আরেকভাবে ঢালটা বের করছি। সেকেন্ড আরেক কোন ভাবে, এই বক্ররেখাকে 0 0 বক্ররেখাকে ডিফারেন্সিয়েশন করছি, ডিফারেন্সিয়েশন করে 0 0 বিন্দুটা বসায় দিছি। বসায় দেওয়ার পরে আমাদের ঢাল কত আসছে? আমাদের ঢাল আসছে এ। আবার বক্ররেখাটা যেহেতু এই বক্ররেখার স্পর্শকটা যেহেতু 30 ডিগ্রি কোণ তৈরি করছে এক্স অক্ষের সাথে, তাহলে তার ঢাল কত আসবে? +-10 30 ডিগ্রি। তাহলে এই এই যে ঢাল এ বের হইছে, এই এটা কার সমান হবে? +-10 30 ডিগ্রি সমান হবে। তাহলে এ যদি +-10, কারণ এটাই তো আমাদের সূত্র কি বলে, আমাদের কনসেপ্ট কি বলে, আমাদের কনসেপ্ট বলে যে ডিওয়াই ডিএক্স থেকে যে ঢালটা পাইছি সেই ঢালটাই তো ওই স্পর্শকের ঢাল হবে। সেই স্পর্শকের ঢাল যদি 10 30 ডিগ্রি হয় তাহলে সেটাই তো ডিওয়াই ডিএক্স এর মানের সমান হবে। আর ডিওয়াই ডিএক্স এর মান পাইলাম এ, তাহলে এ ইজ ইকুয়াল টু হবে +-10 30 ডিগ্রি। ওইখান থেকে আমার এ এর মান বের হয়ে গেল কত? +-1/√3। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এবার বুঝছো কিনা বলো তো? জি ভাই বুঝছি। বুঝছো, মানে আমি জাস্ট একটা সিমেট্রি ইউজ করলাম। মানে এই দুইটা জিনিস যদি সমান হয় তাহলে মানে আমি বলতেছি কি, মানে একটা থাক আর না পেঁচাই। ঠিক আছে, মানে এই জিনিসটা তো বুঝতে পারতেছ, মানে এটাও ঢাল বুঝাচ্ছে ওইটাও ঢাল বুঝাচ্ছে, তার মানে কি এ এ যা বুঝাচ্ছে আর 10 30 ডিগ্রি তাই বুঝাচ্ছে, তাহলে এ এর মানই হবে +-10 30 ডিগ্রি। সেম আর কি। সো এই জিনিসটাই আমরা বের করলাম। এখন এখান থেকে কি আর করবো কিনা, এরকম আর কি 10 30 ডিগ্রি 10 60 ডিগ্রির জন্য বলা থাকতে পারে তোমাদেরকে। ঠিক আছে, সো এখান থেকে আমরা যদি আরেকটা ম্যাথ করি হয়তো বা আরেকটু ক্লিয়ার হবে। আচ্ছা এখন তোমাদেরকে আমি একটা করতে দেই, 5 মিনিট সময় পাবা, সবাই দ্রুত করবা এটা। ঠিক আছে,
এটা যদি করতে পারো আমাদের মোটামুটি চ্যাপ্টার শেষ। y is equal to x কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এটা হচ্ছে আমাদের বক্ররেখা। বলছে যে যে সকল বিন্দুতে স্পর্শকগুলি অক্ষদ্বয়ের সাথে সমান কোণ উৎপন্ন করে ওই বিন্দুগুলো বের করো। আচ্ছা, তার মানে এখানে যেটা বলতে চাওয়া হয়েছে যে এই বক্ররেখাটার এমন কিছু স্পর্শক বের করতে বলছে যেই স্পর্শকগুলো কি করে, অক্ষদ্বয়ের সাথে সমান কোণ উৎপন্ন করে। আচ্ছা বলতো, এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাথে যদি সমান কোণ উৎপন্ন করতে হয় তাহলে সেই স্পর্শকগুলা 90 ডিগ্রি হবে। মানে এক্স অক্ষের সাথে তাহলে 90 ডিগ্রি। দেখো এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মাঝখানে ডিসটেন্স কতটুকু, 90 ডিগ্রি করে। এটা যদি এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ হয়, মাঝখানে 90 ডিগ্রি, তাহলে সেই স্পর্শকটাকে এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করতে হবে, ওয়াই অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করতে হবে, তাই না? এমনই তো। এখন সমান কোণ যদি তৈরি করে, সে কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টও 45 ডিগ্রি কোণ তৈরি করতে পারে। আবার দেখো সেকেন্ড কোয়াড্রেন্টও কিন্তু দেখো, এই হচ্ছে আমার এক্স অক্ষ, এই ওয়াই অক্ষ, এইখানেও কিন্তু সেই এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ, ওয়াই অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করতে পারে। এখনো কিন্তু সে সমান কোণ তৈরি করছে, তাই না? এখনো কিন্তু সে সমান কোণ তৈরি করছে। ওকে, সো প্রথম কথা হচ্ছে, যদি আসলে স্পর্শকটা এক্স অক্ষের সাথে সমান কোণ তৈরি করে থাকে তাহলে ওই স্পর্শকের ঢাল কিন্তু আমরা মুখস্থ বলে দিতে পারবো। কত হবে সেই স্পর্শকের ঢাল? কত হবে? সমান কোণ তৈরি করলে অ্যাঙ্গেল কত হবে? 45 ডিগ্রি কোণ তৈরি করতে হবে। তাহলে ওই স্পর্শকের ঢাল কত হবে? প্লাস মাইনাস 10 45 ডিগ্রি। বুঝতে পারছো আমার কথা? তাহলে ওই স্পর্শকের ঢাল কত হবে? প্লাস মাইনাস 10 45 ডিগ্রি। আমি কিন্তু মুখস্থ বলে দিতে পারবো ওই স্পর্শকের ঢাল কত হবে, প্লাস মাইনাস 10 45 ডিগ্রি। ঠিক আছে, এখন আমার কাজ থাকবে বক্ররেখাটাকে ডিফারেন্সিয়েশন করা, এরপরে বলা এইটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 10 45 ডিগ্রি। যদি হয় তাহলে এক্স এর মান কত বা ওয়াই এর মান কত। কথা বোঝা গেছে? এখন চলো আমরা এই বক্ররেখাটাকে ডিফারেন্সিয়েশন করি। এই দুইটার অঙ্কর কনসেপ্ট কিন্তু সেম, মানে আগের অঙ্কটার মতোই। সো প্রথমে বলছে সমান কোণ তৈরি করতে। সমান কোণ তৈরি করলে কি হবে? সমান কোণ তৈরি করলে সে 45 ডিগ্রি কোণ তৈরি করতে হবে, কারণ আমরা অক্ষ মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে 4টা ভাগে ভাগ করে না একজন আরেকজনকে, প্রতি ভাগ তো 90 ডিগ্রি করে। সে যদি সমান কোণ তৈরি করে তাহলে সে এমন ভাবে সে যাবে যেন সে এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি থাকে, ওয়াই অক্ষের সাথে 45 ডিগ্রি থাকে। ওকে, সো এক্স অক্ষের সাথে যদি 45 ডিগ্রি কোণ তৈরি করে তাহলে তার ঢাল কত হবে? প্লাস মাইনাস 10 45 ডিগ্রি। কারণ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সে 45 ডিগ্রি কোণ তৈরি করতে পারে, এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে সে 45 ডিগ্রি কোণ তৈরি করতে পারে, আবার এইখানেও পারে। তাহলে সে প্লাস মাইনাস 10 45 ডিগ্রি দিতে হবে এই জন্য আমাদের, নাহলে শুধু প্লাস 10 45 ডিগ্রি দিতে পারতাম। এখন ডিওয়াই ডিএক্স যদি করি তাহলে তার ঢাল বের হয়ে যাবে। ডিওয়াই ডিএক্স ইকুয়াল কত আসবে? 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 2। এখন প্রশ্ন মতে এই যে ঢালটা পাইলাম, এই ঢালটাই কার সমান? প্লাস মাইনাস 10 45 ডিগ্রি সমান, তাই না? এই ঢালটাই কিন্তু প্লাস মাইনাস 10 45 ডিগ্রি সমান প্রশ্ন মতে, কারণ এইটাও ঢাল, এটাও এই স্পর্শকের ঢালকেই বুঝাচ্ছে। আবার প্লাস মাইনাস 10 45 ডিগ্রিও কি স্পর্শকের ঢালকেই বুঝাচ্ছে। সুতরাং একবার 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 2 ইজ ইকুয়াল টু প্লাস 10 45 ডিগ্রি। 10 45 ডিগ্রির মান কত? 1। তাহলে প্লাস 1 নাও, ক্যালকুলেশন করো, তুমি x এর মান পাবা। তোমরা আমাকে বলো তো এখান থেকে ক্যালকুলেশন করলে x এর মান কত আসবে? x এর মানগুলো বলবে। আবার x এর মান কত আসে ভালোভাবে চিন্তা করে দেখো। না না, x এর মান কত আসে এখান থেকে? এই 1টাকে এই পাশে নিয়ে আসো, 1টাকে নিয়ে আসলে মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 হবে। পর সমাধান করলে তুমি এই যে মিডল টার্ম করলে বা যে কোনো সমাধান করলে x এর দুইটা মান পাবা না, ওই মানগুলো বলো। মাইনাস 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 2 ইজ ইকুয়াল টু মাইনাস 1 আরেকবার হবে। তাহলে 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে তুমি x এর দুইটা মান পাবা। এখান থেকে কি কি পাইছো বলো তো? দুইটা কোন দুইটা মান পাইছো?
আমি ডিরেক্ট করে দিই মাইনাস বি করলে +6 প্লাস মাইনাস √/b² - 4ac মানে হলো 36 - 4ac 4 * a হচ্ছে 3 আর c হচ্ছে -3 মানে +3 * 3 ডিভাইডেড বাই 2a মানে 2 * 3 সেখান থেকে x এর দুইটা মান চলে আসবে 6 প্লাস মাইনাস √/36 আর এখানে কত 9 আর 4 নং 36 36 72 √/72 ডিভাইডেড বাই 6 সো অ্যানসার কত আসতেছে √/72 এর মান কত √/72 এর মান কত √/72 6√2 তাহলে 6 প্লাস মাইনাস 6√2 ডিভাইডেড বাই 6 সুতরাং x এর দুইটা মান আসতেছে কি 1 প্লাস √2 1 প্লাস মাইনাস √2 তাহলে এখানে হলো x এর দুইটা মান আসছে আবার অনুরূপভাবে যদি আমি এই কোশ্চেনটাকে সলভ করি তাহলে কি আসবে তো এটাকে যদি আমি সলভ করি আমি ক্যালকুলেটরে করে ফেলতেছি এটাকে করলে কি আসবে 3 - 6 - 1 ওকে সো x এর একটা মান আসতেছে 3 প্লাস 2√3/3 x এর আরেকটা মান আসতেছে কত এখান থেকে 3 - 2√3/3 তাহলে তুমি টোটাল x এর মান পাইছো কয়টা একটা x এর মান পাইছো 1 প্লাস √2 অনেক বড় অঙ্ক কিন্তু আরেকটা পাইছো 1 - √2 আরেকটা x এর মান পাইছো কি 3 প্লাস 2√3/3 আরেকটা x এর মান কত পাইছো 3 - 2√3/3 এই যে চারটা x এর মান পেয়ে গেছো না তুমি ভুজ কিন্তু পেয়ে গেছো কোশ্চেনে বেসিক্যালি ভুজ বের করতে বলছিল তাহলে তোমার এই অ্যানসার শেষ এখন যদি কোটি বের করতে বলে এই x এর মানগুলো তুমি কি করবা এই যে মেইন সমীকরণ আছে এখানে তুমি বসায় দিবা x এর মানগুলো বসায় দিলে ওই মানগুলোর করেসপন্ডিং কোটিও তুমি পেয়ে যাবা ভুজ আর কোটি বের হয়ে গেল শেষ তোমার অ্যানসার চলে আসলো সো এইবার অনেস্টলি বলো তো এই ম্যাথে কিন্তু আজকে দিনের লাস্ট ম্যাথ তো ম্যাথটা বুঝছো কিনা সবাই আবার রিভিউ বুঝছি করতে হবে কিনা খুবই ওই যে আগের কনসেপ্টটা না আগের কনসেপ্ট কিন্তু জাস্ট আমরা যেটা করলাম ওই যে dy dx মানেও তো ঢাল আবার এখানেও আবার ঢাল বের করার জন্য আমাদের অ্যাঙ্গেল দেওয়া ছিল সুতরাং ওই ঢাল = dy dx এর ঢাল হবে ওইটার সাহায্যে আমরা x আর y এর মানগুলো বের করছি আগের ম্যাথের ক্ষেত্রে আমরা a এর মান বের করছিলাম ওইভাবে এই ম্যাথের ক্ষেত্রে আমরা x এর মানগুলো বের করছি ঠিক আছে কারণ এই দুইটা ঢালই তো সমান হবে সো এই ছিল আমাদের মোটামুটি এই চ্যাপ্টারের মোটামুটি 80% করানো শেষ আমার মানে তোমাদের জন্য কিছু অঙ্ক বাদ রাখছি আমি ওগুলা একদমই সহজ মানে যেগুলা কঠিন ছিল মোটামুটি বলা যায় আমি সবই করাইয়া দিছি সহজগুলোই তোমাদের জন্য রাখছি ওগুলো তোমরা পারবা আমার বিশ্বাস তো আজকে ক্লাস নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে আচ্ছা আরো মনে 2-1টা ম্যাথ আছে আমি কি করাবো কিনা আচ্ছা আরো 2-1টা ম্যাথ দেখতে পাচ্ছি ওগুলাও একটু করাই দিই ঠিক আছে আরো 2-1টা ম্যাথ আছে আমরা আরো 10 মিনিট সময় নিচ্ছি কারণ এই চ্যাপ্টার নিয়ে আমি তো আরেকদিন বসতে পারবো না ঠিক আছে সো আরো 2-1টা ম্যাথ যেহেতু আছে আমি করে দিই সো একটা ম্যাথ প্রমাণ জাতীয় একটা ম্যাথ আছে সো একটা ম্যাথ কি বলছে দেখো একটা ম্যাথ বলতেছে যে কোন গতিশীল কণার এটা হচ্ছে তার ফাংশন সরণের ফাংশন তার সরণ কিভাবে হবে সময়ের সাথে এটা হচ্ছে তার এই ফাংশন দিয়ে তুমি বুঝতে পারবে সময়ের সাথে সাথে তার সে কোথায় থাকবে এই হচ্ছে তার সরণের ফাংশন ঠিক আছে এখন বলছে যে টি সময় পরে দেখাইতে বলছে যে টি সময় পরে তার বেগ ভি হলে এই জিনিসটা আমাদেরকে দেখাইতে বলছে যে 4a * s - c = v² - b²। এই জিনিসটা আমাদেরকে দেখাইতে বলছে এই হচ্ছে তার সরণের ফাংশন দেওয়া আছে এখান থেকে আমার এই জিনিসটা প্রমাণ করতে হবে দেখো তো প্রমাণের মধ্যে ভি আছে না ভি তো ভি থাকা মানে কি সরণকে যদি তুমি সরণকে যদি তুমি একবার সময়ের সাথে ডিফারেন্সিয়েশন করো তুমি পাবা বেগকে যদি ডিফারেন্সিয়েশন করো তুমি কি পাবা ত্বরণ তাহলে যেহেতু এখানে বেগ দেওয়া আছে বেগ দেখে আমি বুঝতেছি এই সরণের ফাংশনটাকে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি এই প্রমাণটা মিলাইতে পারবো হয়তোবা ঠিক আছে সো চলো এটাকে একবার ডিফারেন্সিয়েশন করা যাক করে দেখা যাক যে আসলেই মিলাইতে পারতেছি কিনা আমরা ওকে সো চলো
ওকে, সো আমরা প্রথমে এই ছিল আমাদের কোশ্চেন আর এই ছিল আমাদের স্মরণের ফাংশন। এটাকে আমরা একবার ডিফারেন্সিয়েশন করি। চলো এটাকে যদি একবার ডিফারেন্সিয়েশন করি কি আসবে? তো এই হচ্ছে আমার স্মরণের ফাংশন। তো তাকে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করি কি আসবে? ds/dt সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, কি আসবে? 2at, t স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2t, তো 2at যোগ b। সো এই আসছে আমার কি ডিফারেন্সিয়েশনের অ্যানসার। আচ্ছা, এখন আমরা কি বলতে পারি? ds/dt এটাকেই তো আমরা কি বলতে পারি? v বলতে পারি। সুতরাং v ইজ ইকুয়াল টু কি আসলো? 2at যোগ b। ঠিক আছে, v ইজ ইকুয়াল টু 2at যোগ b আসলো। এখন দেখো তো প্রমাণের মধ্যে v স্কয়ার আছে না? দেখো তো প্রমাণটার দিকে একটু তাকাও। প্রমাণের মধ্যে v স্কয়ার আছে না? তাহলে একটা কাজ করি, প্রমাণ মিলাইতে হলে তো আমাদের আলটিমেটলি স্কয়ার তো করতেই হবে। তাহলে চলো এটাকে স্কয়ার করে দিই। তো স্কয়ার করলে কি আসে পরে পরে দেখবো। আর আমরা প্রমাণটাকেও সাথে কপি করে রাখি, কাজে লাগবে। ঠিক আছে, সো আমরা এখন স্কয়ার করে দিই। স্কয়ার করলে কি আসবে? ভি স্কয়ার ইজ ইকুয়াল টু 2at যোগ বি হোল স্কয়ার। সো এটা যদি করি আলটিমেটলি কি আসবে? a স্কয়ার যোগ 2ab প্লাস b স্কয়ার সূত্র ফলাইলে 4a স্কয়ার t স্কয়ার যোগ 4abt যোগ b স্কয়ার। সো এই জিনিসটা হচ্ছে স্কয়ার করার পর আসলো। এখন দেখো প্রমাণের মধ্যে এক জায়গায় কিন্তু ভি স্কয়ার মাইনাস বি স্কয়ার আসছিল। তাহলে আমি একটা কাজ করি, এই প্লাস বি স্কয়ারটাকে আমি এই পাশে নিয়ে আসি। তাহলে কি আসবে? ভি স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু 4a স্কয়ার টি স্কয়ার যোগ 4abt। তাহলে এই জিনিসটা আসলো। পড়বো আমি আর 5 মিনিট। আচ্ছা, এখন প্রমাণটা আমাদের অনেকটাই হয়ে গেছে, লেফট হ্যান্ড সাইডটা মিলে গেছে। এখন আমরা চলো এটা একটু রাখি। সো রাইট হ্যান্ড সাইডটা আমরা একটু দেখি। রাইট হ্যান্ড সাইডে কি আসবে? 4a ইনটু s মাইনাস c আনার কথা আমার। ঠিক আছে, আচ্ছা এখান থেকে একটা জিনিস দেখো তো, এই যে s ইজ ইকুয়াল টু যদি এই জিনিসটা হয় তাহলে s মাইনাস c ইজ ইকুয়াল টু কি হবে? s মাইনাস c ইজ ইকুয়াল টু কি হবে? s মাইনাস c ইজ ইকুয়াল টু হবে at স্কয়ার যোগ bt, তাই না? at স্কয়ার যোগ bt কে তাহলে আমি কি বলতে পারবো? s মাইনাস c। চলো এখন একটা কাজ করি, সো at স্কয়ার যোগ bt এটা মাথায় রাখো। তো এখান থেকে কি কমন যায় দেখো তো, এখান থেকে চাইলে আমি 4at কমন নিতে পারি না? 4at পারি নাকি? হ্যাঁ, 4at কি 4at নিব? at 4a স্কয়ার যোগ কমন। bt 4a কমন নিই। 4a কমন দিলে আমার একটা সুবিধা হবে। 4a যদি কমন নেই তাহলে আমি দেখো কি থাকতেছে, এখানে পড়ে থাকতেছে at স্কয়ার যোগ bt থাকতেছে। ঠিক আছে, আবার একটা জিনিস খেয়াল করো, at স্কয়ার যোগ bt মানে কি? s মাইনাস c। তাহলে আমি এখানে যদি রিপ্লেস করে দিই, সুতরাং v স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 4a ইনটু s মাইনাস c। এটাই ছিল আমাদের প্রমাণ। শর্ট প্রুফ করে দিলাম। সো এই জাতীয় কিছু ডিফারেন্ট কিছু অঙ্ক আছে এই চ্যাপ্টারের মধ্যে আরো, বাট মেইনলি মেজরিটি অঙ্ক কিন্তু করায় ফেলছি। ঠিক আছে, তো তোমরা এগুলা পারবা। এখন আরো একটা ম্যাথ আছে যেটা বইটা আছে, আমি এটাই আজকের দিনে লাস্ট ম্যাথ। ঠিক আছে, যা আমাদের নামাজের সময় হয়ে গেছে, অলরেডি শেষ হয়ে যাচ্ছে। সো তোমাদের আর বেশি ম্যাথ করানো সম্ভব না, তোমরা বাসায় ট্রাই করো নিজেরা। তো আমি ম্যাথটা দেখো, ম্যাথটার মধ্যে কি বলছে, একটা বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পেতে দেখাতে তার ক্ষেত্রফল বৃদ্ধির হার ব্যাসার্ধের সাথে সমানুপাতিক হবে। আচ্ছা, সো ওকে আমি আচ্ছা ওইটা না করে, ওইটাও বোর্ডে আসছে, বাট আমি ইচ্ছে বলো বুয়েটের অঙ্কটা করে দিই। বুয়েটে আসা একটা ম্যাথ। এখানে বলা হয়েছে যে যদি একটি সমবাহু ত্রিভুজের বাহুগুলো প্রতি সেকেন্ডে, ঠিক আছে, প্রতি সেকেন্ডে √3 সেন্টিমিটার এবং এর ক্ষেত্রফল প্রতি সেকেন্ডে 12 বর্গ সেন্টিমিটার বৃদ্ধি পায়। এটা বইটা আসছিল। ওকে, তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? তাহলে সমবাহু ত্রিভুজের বাহুগুলো প্রতি সেকেন্ডে √3 সেন্টিমিটার করে বাড়তেছে। মানে এমন একটা সমবাহু ত্রিভুজ প্রতি সেকেন্ডে
কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে এরপরে আবার কি হয়ে গেল, এরকম বড় হয়ে গেল, ঠিক আছে। মানে এরকম করে বাড়তেছে আর কি। হ্যাঁ, তো বাহুগুলো এভাবে করে করে বাড়তেছে। তার মানে এর বাহুগুলো কিন্তু প্রতি সেকেন্ডে বৃদ্ধি পাচ্ছে। তাহলে বাহু যদি বাড়ে, একটা জিনিস চিন্তা করো তো, বাহু যদি বাড়ে তাহলে ক্ষেত্রফলও বৃদ্ধি পাবে না? তো ভিতরের জায়গাগুলো তো বাড়তেছে, বাহু যেহেতু বাড়তেছে তাহলে ভিতরের জায়গাও তো এরিয়াও তো বেড়ে গেল, তাই না? তাহলে আবার ভিতরের বাহু কি পরিমাণ বৃদ্ধি পাইছে সেটা দেওয়া আছে, √3 সেন্টিমিটার করে বাড়তেছে প্রতি সেকেন্ডে। আর ভিতরের এরিয়া বাড়তেছে 12 বর্গ সেন্টিমিটার করে বৃদ্ধি পাচ্ছে। এখন আমাকে বলতেছে তাহলে এই সমবাহু ত্রিভুজের বাহু কত ছিল, কত থেকে সেটা বাড়া শুরু হয়েছে। আচ্ছা ধরো আমি ধরলাম বাহুটা এক্স ছিল। একটা সমবাহু ত্রিভুজের বাহু যদি এক্স হয়, এক্স যদি ধরি, তোমরা কি বলতে পারবে ওই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? √3/4 স্কয়ার। হ্যাঁ, √3/4 a স্কয়ার তোমাদের পরিমিতিতে কিন্তু ছিল 9 10 √3/4 a স্কয়ার। তাহলে এই হচ্ছে তার ক্ষেত্রফলের ফাংশন, ঠিক আছে। আচ্ছা এখন একটা জিনিস দেখো, কোশ্চেনে কি কি দেওয়া আছে। বাহু যদি এক্স হয়, আমি তাহলে এখান থেকে কি পাচ্ছি, কনক্লুশন কি, dx/dt। মানে সময়, আমি তোমাদেরকে আজকে ক্লাসে বলছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে ডিফারেন্সিয়েশন মানে কিন্তু বৃদ্ধির হার, পরিবর্তনের হার, এটাও বোঝায়, আবার ডিফারেন্সিয়েশন ঢালও বোঝায়, ঠিক আছে। তাহলে বাহু যদি বৃদ্ধি পায়, প্রতি সেকেন্ডে √3 সেন্টিমিটার বৃদ্ধি পাইছে, তাহলে বাহুর ডিফারেন্সিয়েশন ইজ ইকুয়াল টু কত হবে? বাহুর ডিফারেন্সিয়েশন ইজ ইকুয়াল টু কিন্তু √3, তাই না? ডিফারেন্সিয়েশন মানে যেটা পরিবর্তনের হার। তাহলে dx/dt সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন ইজ ইকুয়াল টু কত হবে? √3। এই একটা ইনফরমেশন কিন্তু আমি কোশ্চেন থেকে পাইছি, এটা কিন্তু গিভেন। আরেকটা ইনফরমেশন দেখো, dA/dt কত? তুমি একটা জিনিস খেয়াল করো, ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে প্রতি সেকেন্ডে 12 বর্গ সেন্টিমিটার করে। তার মানে ক্ষেত্রফলের ডিফারেন্সিয়েশনই তো 12, কারণ ডিফারেন্সিয়েশন মানেই তো বৃদ্ধির হার। তাহলে ক্ষেত্রফলকে ডিফারেন্সিয়েশন করা মানেই তো ক্ষেত্রফলের বৃদ্ধির হারটা বের করতেছি, অথবা হ্রাসের হার, মানে ক্ষেত্রফলের পরিবর্তনের হার। তাহলে ক্ষেত্রফলের ডিফারেন্সিয়েশন ইজ ইকুয়াল টু, তাহলে আমি 12 লিখতে পারি, কারণ যেহেতু বলছে ক্ষেত্রফলের বৃদ্ধির হার 12, তার মানে ক্ষেত্রফলের ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ক্ষেত্রফলের পরিবর্তনের হার। তাহলে dA/dt ইজ ইকুয়াল টু আমি 12 লিখতে পারি। তাহলে এই দুইটা ইনফরমেশন কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল। তাহলে আমি এই দুইটা ইনফরমেশন আমার কাছে রাখলাম, এটা আমাদের লাগবে, কাজে লাগবে, ঠিক আছে। এই দুইটা ইনফরমেশন কাজে লাগবে। এখন একটা কথা বলো, যে এ ফাংশনটা কিন্তু আমরা বের করে ফেলছি। আমাদের বাহু যদি এক্স হয় তাহলে ক্ষেত্রফল হচ্ছে √3/4 x²। তাহলে চলো এবার ক্ষেত্রফলের ডিফারেন্সিয়েশন কত আসে দেখি, dA/dt কত আসে। dA/dt এগুলো কত আসবে দেখো তো, √3/4 তো থাকলো বাইরে, আর x² করলে 2x, আবার x কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে, dx/dt। dx/dt আসলো। এখন বলো তো তুমি কি dA/dt এর মান জানো কিনা? dA/dt এর মান কত, 12। তুমি dx/dt এর মান জানো কিনা? dx/dt এর মান কত, √3। সো আমরা মানগুলো বসাই দিই। dA/dt ইজ ইকুয়াল টু 12, √3/4 আবার 2x ইনটু কত, dx/dt এর মান কত, √3। সো এখন যদি আমরা কাটাকাটি করি, সব মিলে দেখো তো কি আছে। সো এই 2 এর সাথে 4 এর সাথে গেলে 2, এবার এই 2 যদি এখানে গুণ হয় 24, আর √3 আর √3 গুণ হলে 3x। এবার বলো তো x ইজ ইকুয়াল টু কত আসলো, x ইজ ইকুয়াল টু আসলো 8, x ইজ ইকুয়াল টু আসলো 8। তার মানে আমার বাহু কত ছিল, বাহু ছিল 8। যদি বাহু 8 হয় সমবাহু ত্রিভুজের, তাহলেই তার বৃদ্ধির হার 12 হওয়া সম্ভব, এবং তার বাহুর বৃদ্ধির হার 3 হওয়া সম্ভব, এবং তার ক্ষেত্রফল বৃদ্ধির হার 12 হওয়া সম্ভব। এটাই হচ্ছে কি আমি এটা হচ্ছে বুয়েট আসছিল, ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, এটা কিন্তু আমাদের করা শেষ। এটা আমাদের আজকে দিনের লাস্ট ম্যাথ। তোমরা এই ম্যাথটা বুঝছো কিনা বলো, আমি আবার আমাদের কোশ্চেনের মধ্যে বলা ছিল একটা সমবাহু ত্রিভুজ যার বাহুর দৈর্ঘ্য কত আমি জানি না, কিন্তু আমি এতটুকু জানি যে সময়ের সাথে সাথে তার বাহু √3 সেন্টিমিটার করে বাড়তে থাকে। তার ক্ষেত্রফল কত আমি জানি না, কিন্তু আমি এতটুকু জানি যে তার সময়ের সাথে সাথে তার ক্ষেত্রফল কত, 12 বর্গ সেন্টিমিটার করে বৃদ্ধি পায়। এখন বলা হয়েছে তাহলে তুমি তো বাহু জানো না, তাহলে আমাকে বাহুটা বের করে দাও। এরপর আমি ধরলাম যে তার বাহু হচ্ছে এক্স, বাহু এক্স হলে তার ক্ষেত্রফল হবে √3/4 x²। আচ্ছা, আর বাহু যদি এক্স হয় তাহলে বাহুর বৃদ্ধির হার বা বাহুর পরিবর্তনের হার কত হবে, dx/dt। তো dx/dt ইজ ইকুয়াল টু √3। আর ক্ষেত্রফলের পরিবর্তনের হার কত হবে, dA/dt। dA/dt ইজ ইকুয়াল টু 12। এটা কোশ্চেনে দেওয়া ছিল। তো কোশ্চেনের ইনফরমেশন গুলো আমি আমার খাতার মধ্যে এক জায়গায় রাখলাম। তো এটা হচ্ছে আমার সেই গিভেন তথ্য। এই তথ্যের সাপেক্ষে এখন আমি আমার ক্ষেত্রফল ফাংশনটা তৈরি করছি। ক্ষেত্রফল ফাংশনটা কিভাবে তৈরি করছি, যদি আমি বাহুকে এক্স ধরি তাহলে ক্ষেত্রফল কত আসবে, √3/4 x²। এই ক্ষেত্রফল তো আমাদের মুখস্থ আছে, আমরা 9 10 শিখছি পরিমিতিতে। সো এই আমাদের ক্ষেত্রফল ফাংশনটা যখন আমি বানাইছি, এবার ক্ষেত্রফল ফাংশনটাকে আমি ডিফারেন্সিয়েশন করছি। ডিফারেন্সিয়েশন করলে আমার এইরকম একটা ফরম্যাট আসে, dA/dt
ইজ ইকুয়াল টু √3/4 2x ইনটু dx/dt। এই ডিফারেন্সিয়েশন তোমরা জানো, কারণ dA/dt এর মান কোশ্চেনে দেওয়া ছিল, dx/dt এর মানও দেওয়া ছিল। এই মানগুলো যদি বসায় দেই তাহলে x এর মান কত আসে, x, তাহলে এটাই তো আমার নিম্ন বাহুর দৈর্ঘ্য, এটাই তো আমার সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, তাই না? এটাই আমার বাহুর দৈর্ঘ্য। এটা বুয়েটে আসছিল ইম্পর্টেন্ট ম্যাথ। তো আমরা প্রথমে টাইপের ম্যাথগুলো করলাম, টাইপের বাইরের কিছু অ্যাপ্লিকেশনও আমরা শেষ ক্লাসে শেষ মুহূর্তে এসে দেখলাম। তো এখন বলো এই ম্যাথটা বুঝছো কিনা সবাই? সবাই বুঝতে পারছো? বুঝছি স্যার। তাহলে বুঝতে পারছো? জামিল বুঝছি। বুঝতে পারছো? ইউশা, নুহিন বুঝতে পারছো? ওকে, সো সবাই যদি বুঝো তাহলে আমরা মনে ক্লাসটা আজকে এখানে শেষ করতে পারি। ঠিক আছে, অনেক লেন্থি একটা ক্লাস হয়েছে, আলহামদুলিল্লাহ।